ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ, স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, পার্টিসিপেন্ট তো কম, তোমরা তো 61 মাত্র, মানে এক সেকশন। কি করবো, শুরু করে দেবো? আচ্ছা, আমরা 2 মিনিট ইন্ট্রোডাক্টরি কথা বলি। যেহেতু তোমাদের সঙ্গে আমার এইভাবে আসলে কোনো ক্লাস হয় নাই, ওইভাবে আসলে তোমাদেরকে আমি স্লাইড গুলো দিয়ে দিছিলাম পরীক্ষার সময়। ডিমান্ড সাপ্লাই উপরে তো তোমরা পরীক্ষা দিছো। তোমাদেরকে কি আমি স্লাইড দিয়ে দিছিলাম? ঠিক আছে, তাহলে মিটে গেল। তোমাদেরকে মনে হয় সব স্লাইডই দেওয়া হচ্ছে, ক্লাসরুমে ঢুকলে দেখা যাবে না। ম্যাডাম, একটা ক্লাসরুম ক্রিয়েট করে আমাদের মানে যা যা স্লাইড দরকার সব যদি আরেকবার একটু দিয়ে দিতেন, তাহলে মানে সবাই সহজে তোমাদের ক্লাসরুম করা আছে তো, তোমাদের কাউকে কোড দেওয়া নাই, তাই আমি শেয়ার করছি। ওকে, আচ্ছা, মেসেজ তোমাদের ক্লাসরুমে শেয়ার করা আছে। ন্যাশনাল ইনকাম আর ডিমান্ড সাপ্লাই, দুইটা মাত্র পোস্ট করছিলাম। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। যা আসো তাই দিয়ে শুরু করি, বাকিরা জয়েন করবে, কারণ একটু তোমাদের জানা কনসেপ্টই, আমি শুধুমাত্র এটাকে একটু রিভিউ করছি। ম্যাম, আমাদের হচ্ছে সিলেবাসটা না আরেকবার একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, কারণ সিলেবাসে অনেক টপিক আছে যেগুলো আমাদের পড়ানো হয়নি, আর এখন একটু কনফিউজ অবস্থায় আছি যে কি কি অ্যাকচুয়ালি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। আচ্ছা, তোমাদের যে সিলেবাস সেটা অনুযায়ী আমরা শুরুতে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থাকছে, ডিমান্ড সাপ্লাই এন্ড ইলাস্টিসিটিস থাকছে, প্রোডাকশন থাকছে, কস্ট অফ প্রোডাকশন থাকছে। এই ধরো মাইক্রো ইকোনমিক্স এর এই 4টা গেল। এবার আসো, ইনফ্লেশন পড়ানো হয়েছিল, ম্যাডাম পড়াইছিল? ম্যাম পরীক্ষা নিছিলাম? না ম্যাম, ইনফ্লেশন পড়ানো হয়নি। ওকে ম্যাম, আরেকবার একটু প্রথম থেকে বললে ভালো হয়, একটু নোট করতে চাচ্ছি। ইন্ট্রোডাকশন, ডিমান্ড সাপ্লাই এন্ড ইলাস্টিসিটিস, ডিমান্ড সাপ্লাই এন্ড ইলাস্টিসিটিস, তারপরে হচ্ছে তোমার প্রোডাকশন, তারপরে চ্যাপ্টার হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বা থিওরি অফ কস্ট, যেটা বললি না কেন। প্রত্যেকটার উপরে স্লাইড আলাদা আলাদা আছে, আমি সবগুলো স্লাইডই তোমাদের দিয়ে দেবো। ম্যাক্রো ইকোনমিক্স আসো, 4টা গেল মাইক্রো ইকোনমিক্স এর। এবার আসো ম্যাক্রো ইকোনমিক্স থেকে আসো ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ম্যাডাম আগেরটা কি বললেন? আমি বললাম ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তার আগে বলা হয়েছে প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টার, তারপরে প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন। ম্যাম, ন্যাশনাল ইনকামের পরের চ্যাপ্টারটা কি? ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। এর সঙ্গে ইনফ্লেশন চ্যাপ্টারটা অ্যাড করে রাখো, ইনফ্লেশন পড়ানো হলে তারপরে ইনফ্লেশন চ্যাপ্টার যদি পড়ানো হয় তাহলে। আর কিছু না, তোমাদের তাহলে কয়টা চ্যাপ্টার হলো? মার্কেট কম্পিটিশন পড়া লাগবে না? এটা তো কোন কোনটা? ম্যাম পড়ায় গেছিল মেরা। মার্কেট কম্পিটিশন এরকম একটা আচ্ছা চ্যাপ্টার। আচ্ছা, মার্কেট আমি তো জানি না কোন ম্যাডাম কি পড়াইছে। মার্কেট যদি পড়াই থাকে তাহলে মার্কেটটাও রাখো। মার্কেট মাইক্রো মানে প্রথম 4টা চ্যাপ্টারের মধ্যে অ্যাড করো, মানে মার্কেট মাইক্রো ইকোনমিক্স এর তো
আমি চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করে দিলাম। তাহলে কি কি হলো? ইন্ট্রোডাকশন, ডিমান্ড, সাপ্লাই এন্ড ইলাস্টিসিটিস, প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন, মার্কেট, 5টা। এদিক থেকে আসছে ন্যাশনাল ইনকাম, ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আর ইনফ্লেশন। 5 3 8টা চ্যাপ্টার। তারপরে বলে রাখি কতগুলো চ্যাপ্টারে কম্বাইন্ড কোশ্চেন হয়। যেমন হচ্ছে তোমার যদিও ডিমান্ড চ্যাপ্টার আলাদা, সাপ্লাই চ্যাপ্টার আলাদা, তারপরে এই দুইটাকে একসঙ্গে কম্বাইন্ড করে কোশ্চেন হবে, আলাদা আলাদা কোশ্চেন দিব। বাকি হলো তোমার মোস্তাকিম স্যারের উপর নির্ভর করছে, স্যার কেমন করে কোশ্চেন করে আর না করে। আর এই হচ্ছে অবস্থা। সরি, কানেক্টেড হয়ে গেছে, শুনতে পারিনি। ম্যাম মার্কেটের চ্যাপ্টারটা কি? সরি, পিচিটা চলে আসছে। আচ্ছা, ম্যাম একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। মার্কেটের চ্যাপ্টারটা কি? মার্কেটে চ্যাপ্টারটার নাম? হচ্ছে মার্কেট, নামই মার্কেট। হ্যাঁ, ওখানে তোমাদেরকে পড়তে হবে কেমন, যেমন ডেফিনেশন অফ মার্কেট, ক্লাসিফিকেশন, ক্যারেক্টারিস্টিক্স। মার্কেট 2 ধরনের বেসিক্যালি, পারফেক্ট কম্পিটিশন, ইমপারফেক্ট কম্পিটিশন। ইমপারফেক্ট কম্পিটিশনের মধ্যে আবার পড়তে হবে মনোপলি, অলিগোপলি, ডুওপলি। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দেখাতে হবে যে মার্কেটে কিভাবে ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যায়, বা মনোপলি মার্কেটে একজন মনোপলিস্ট কিভাবে ম্যাক্সিমাম প্রফিট মার্কেট থেকে পেতে পারে। এরকম ডায়াগ্রাম দিয়ে চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে? তো এটা পড়ানো আছে। ছোট যদি করি আমরা, তারপরে তোমাদের মিনিমাম 2টা মার্কেট পড়তে হবে, মনোপলি মার্কেট পড়তে হবে, পারফেক্ট কম্পিটিশন পড়তে হবে। কারণ আমাদের মতো দেশগুলোতে আমরা মিক্সড সিস্টেম আছে, আমাদের মার্কেট সিস্টেমটা মিক্সড। আমাদের প্রোডাক্ট সব ধরনের। তো আমি স্লাইড গুলো সবই দিয়ে দিব, আমার এগুলো সবগুলোরই স্লাইড রেডি করা আছে, যেহেতু পড়াইছি অলরেডি, এই কারণে আমি দিয়ে দিব, সবগুলো শেয়ার করবো না। কিন্তু এতগুলা 8টা চ্যাপ্টার হচ্ছে, তার মানে আমাকে মোটামুটি 7টা চ্যাপ্টার মতো 7 দিন ক্লাস নিতে হবে তোমাদের। বা সবগুলো হয়তো ক্লাসের প্রয়োজনও হবে না, ন্যাশনাল ইনকাম যেমন নেওয়া আছে, তো ন্যাশনাল প্রয়োজন লাগছে না। স্যামুয়েলসন এন্ড উইলিয়াম ডি নর্ডহজ এই বইটা থেকে এটা কি পড়া লাগবে? ইন্ট্রোডাকশন চ্যাপ্টারেই চলে যাবে, আচ্ছা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারেই চলে যাবে। ম্যাম, আর সিলেবাসে হচ্ছে আরো কিছু টুকটাক জিনিস আছে, সো এগুলার কি হবে? মানি, দেন হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ম্যাম আমি একটু বলবো? না, আমি বলি তোমাদের সিলেবাস অনেক বড়। হ্যাঁ, আমরা যদি ফিজিক্যালি ক্লাস নিতাম, তো আমি যতগুলো চ্যাপ্টার বলছি আমরা এতগুলো চ্যাপ্টারও কমপ্লিট করতে পারি না। এই চ্যাপ্টার গুলো ডিটেলসও পড়াতে পারি না, সময় খুব কম থাকে। আমরা প্রত্যেক সেমিস্টারে চ্যাপ্টার ভাগ করে নিই, যেমন ধরো কিছু কমন চ্যাপ্টার রেখে বাকি চ্যাপ্টার গুলোর মধ্যে কোনো সেমিস্টারে পড়ায়, কোনো সেমিস্টারে অন্য চ্যাপ্টার গুলো পড়ায়, এভাবে পড়ে। গত সেমিস্টারেও আমি পড়াইছি, শুধুমাত্র দিছিলাম, ঠিক আছে, কণাকে দিছিলাম, কারণ কণা এই পর্যন্ত মেকানিক্যালি কখনোই ক্লাস নেয় নাই। তো এই কারণে ও তোমাদের ব্যাচটাকে কণাকে দিছিলাম। তো ও সিলেবাস কিভাবে ডিজাইন করছিলাম আমি জানি না, তবে আমার সিলেবাস ডিজাইনটা এরকমই। আমি কিছু চ্যাপ্টার মানে তোমার চেঞ্জ করে করে পড়ে। তাহলে এই 8টা চ্যাপ্টার পড়লেই কভার হয়ে যাবে? যেগুলো নিয়ে আসলাম একদম পাবা না, বেসিক্যালি কথা যেটা সেটা হচ্ছে সময় পাবা না, সম্ভব হয় না সবগুলো চ্যাপ্টার পড়ানো। তাহলে ম্যাম আমরা এই পড়ালে 8টা চ্যাপ্টার পড়লে কভার হয়ে যাচ্ছে 1-1 এর এক্সাম? না না না, এটা তো তোমাদের মতো 4 সেট কোশ্চেনের জন্য, পরে আবার সোশিয়োলজি আছে না, এটা কম্বাইন্ড কোর্স না, এই কারণে জি ম্যাম, তোমাদের মনে ইকোনমিক্স এর কথা বলছি, সোশিওলজি বাদ দিয়ে। হ্যাঁ, মোটামুটি এই 8টা চ্যাপ্টার পড়লে মোটামুটি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে।
আমি যদি এইদিকে তোমার তাহলে আমাদের একটু স্লাইড গুলো আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স ন্যাশনাল ইনকামের মধ্যে বা ইনফ্লেশন চ্যাপ্টারের মধ্যে সরি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন চ্যাপ্টারের মধ্যে অলরেডি ইনক্লুডেড আছে, কারণ ইনফ্লেশন মেজার করা হয় সিপিআই দিয়ে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো ওখানে মেজারমেন্টে গিয়ে আমরা সিপিআই টা ওখানে এমনি ডিটেইলস পাবো। ম্যাম আমাদের তাহলে একটু স্লাইড ম্যাম আমাদের হচ্ছে তাহলে একটু স্লাইড গুলো আর কোন কোন রেফারেন্স বই ফলো করতে হবে এটা একটু বলে দিলে ভালো হয়। আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় বলে দিব যে এই চ্যাপ্টার গুলো কোন বই থেকে পড়ানো, আসলে একটা বই থেকে তো পড়ানো না, অনেকগুলো বইগুলো কম্বাইন করা আছে, এই কারণে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সময় বলে দিব যে এই চ্যাপ্টারটার জন্য কোন কোন বই দেখতে হবে। আমার কাছে কিছু পিডিএফ আছে বইয়ের, আমি সেগুলো শেয়ার করে দিব। বইগুলো তো আসলে ক্লাসরুমে যাবে না, ড্রাইভে শেয়ার করে নিব, তাহলে মোটামুটি তোমাদের অনেকগুলো কভার হয়ে যাবে। কর্ণ ম্যাডাম তো অলরেডি মনে হয় তোমাদেরকে কিছু দিয়ে গেছে, এলিমেন্টস তো কিছু দিয়ে গেছে, দিয়ে গেছে না, বই দিয়ে দেয় নাই? ইয়েস ম্যাম। তার সাথে আমি যেগুলো পড়াবো সেগুলো আমি বলেই দিয়ে যাবো। যেমন আজকে ডিমান্ড, সাপ্লাই, ইলাস্টিসিটি, এটা 4টা বই থেকে পড়াচ্ছি। স্যামুলসনের বই থেকে, স্যামুলসনের মডার্ন ইকোনমিক্স বই থেকে, ডুয়েটের বই থেকে কিছুটা নেওয়া আছে, তারপরে তোমার এসেনশিয়ালস অফ ইকোনমিক্স বই থেকে নেওয়া আছে, এটা কি বই, ডাকমেথিরের বইটা তোমাদেরকে দাও। তো এই যে এই বইগুলো সবগুলোকে কম্বাইন্ড করে করা, যখন যে বই যেটা ভালো লাগে আমি তখন সেটা ওখান থেকে তুলে নিই। এক বই সবকিছু ভালো থাকে না, আসলে আসলে ইউনিভার্সিটি লেভেলে আমাদের একটা বই থেকে পড়া উচিত। ওকে, আমি একটু শুরু করি কারণ এই চ্যাপ্টারটা বেশ বড়। তোমরা কতজন আছো? 92। কথা কেটে কেটে যাচ্ছে, আমাদের কোথাও কাটছে না ম্যাডাম, কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। হ্যাঁ, তো মনে হয় খুব একটা প্রয়োজন নেই, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, আমি লেকচারটা শেষ করে তখন একবারে ডিটেইলস আবার বলি, কারণ দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার কাছে যেগুলো আছে সেগুলো আমি এখানে যতটুকু পারি ডিটেইলস এই চ্যাপ্টারে ম্যাথ আছে। ওকে, যেহেতু বড় চ্যাপ্টার, আবার ইলেকট্রিসিটির কোনো ভরসা নাই, এসে কখন বলে একদম অফ হয়ে যাবে, তখন তো বিপদে পড়ে যাবো। ওকে, ডিমান্ড জেনারেল কনসেপ্ট আর ইকোনমিক্স এর কনসেপ্টের মধ্যে একটু ডিফারেন্স আছে। ইকোনমিক্স এর প্রত্যেকটা কথা কিন্তু আমরা সবাই এমনিতেই জানি, জেনারেল শুনে আসি, কিন্তু এটাকে যে আলাদাভাবে ইন টার্ম পড়ানো হয় এটা মানে ইকোনমিক্স না পড়লে কেউ জানবে না। এই কারণে আমরা এক্সাম্পল গুলো সব প্র্যাকটিক্যাল লাইফ থেকে নিতে পারি, আমাদেরকে খুব কষ্ট করে এক্সাম্পল গুলো মুখস্থ করতে হবে না। ডিমান্ডটা কি? জেনারেল কনসেপ্ট যেটা বলে, ডিমান্ড মিন্স ওয়ান্ট, জেনারেল কনসেপ্ট। বাট ইকোনমিক্স এ ডিমান্ড হতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া আছে, বা বলতে পারো প্রি রিকুইজিটস গুলো বলতে পারো। এগুলা কন্ডিশন গুলো কি কি? বলছে ইউ হ্যাভ desire to get something. Second, you have ability to purchase that product. And third one, you have the willingness to spend for that particular product. 3টা কন্ডিশন তোমাকে ফিল আপ করতে হবে: want, financial capability and willingness to spend for that product. কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে যদি তোমার এই 3টা কন্ডিশন ফিল আপ হয় তাহলে বুঝতে হবে ওইটা হচ্ছে তোমার ওই প্রোডাক্টের ডিমান্ড। এখন এই মুহূর্তে তুমি তো ইনকাম করো না, এই মুহূর্তে তুমি যদি একটা গাড়ি কিনতে, তোমার ওয়ান্ট, ঠিক আছে, ওয়ান্ট এবং ডিমান্ডের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ওয়ান্ট, কারণ তোমার এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, ঠিক আছে, অতএব ডিমান্ড হবে না। আবার তোমার কাছে টাকা আছে কিন্তু তুমি না, ধরো তোমার কাছে এই মুহূর্তে টাকা আছে, তোমার বই লাগবে কিন্তু তুমি বইটা কিনতে চাচ্ছ না, কারো কাছ থেকে যদি পিডিএফ পাওয়া যায় তাহলে তুমি সেটা দিয়ে পড়তে যাচ্ছ, বা নোট পাওয়া গেলে সেটা দিয়ে পড়তে যাচ্ছ, বইটা তুমি কিনতে চাচ্ছ না, তোমার সামর্থ্য আছে কিন্তু তুমি কিনতে চাচ্ছ না, তাহলেও সেটা ডিমান্ড হবে না। 3টা ক্রাইটেরিয়া ফিল আপ হলেই শুধুমাত্র তাকে ডিমান্ড বলে। তোমার একটা পেন লাগবে,
তোমার পকেটে তোমার প্রয়োজন, ওয়ান্ট আছে, তোমার টাকা আছে, তুমি কেনার ইচ্ছাও আছে, তাহলে সেটা পেন, যে তোমার পেন্টের যে অভাবটা, ওয়ান্টটা, সেটা টার্নস ইনটু ডিমান্ড। ওকে, তো ডিমান্ড 3 ধরনের হয়: প্রাইস ডিমান্ড, ইনকাম ডিমান্ড এন্ড ক্রস ডিমান্ড। প্রাইস ডিমান্ড মানে যে ডিমান্ডটা সরাসরি প্রাইসের সাথে রিলেটেড, সেটাকে আমরা বলছি প্রাইস ডিমান্ড। প্রাইস বাড়লে যদি তোমার ডিমান্ড কমে যায় এবং প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়, তাহলে সেটাকে বলবো আমরা প্রাইস ডিমান্ড। এবার আসি ইনকাম ডিমান্ড। ইনকাম ডিমান্ডটা কি? ইনকামের সঙ্গে পজিটিভলি রিলেটেড। ইনকাম বাড়লে ডিমান্ড বাড়বে, ইনকাম কমলে ডিমান্ড কমে যাবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য ক্রস ডিমান্ড। অল্টারনেটিভ প্রোডাক্ট বা সাবস্টিটিউট প্রোডাক্ট এবং কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে ক্রস ডিমান্ড হয়। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যখন পরীক্ষায় এমসিকিউ নিছিলাম, না হয় এই চ্যাপ্টারের উপরে আমি কোশ্চেন দিছিলাম যে সাবস্টিটিউট প্রোডাক্টের একটা এক্সাম্পল নিচে কোনটা সাবস্টিটিউট, এরকম একটা দিচ্ছি। কেউ আমাকে 2টা সাবস্টিটিউট প্রোডাক্টের নাম বলতে পারবা? একটার অল্টারনেটিভ হিসেবে আমরা আরেকটা ইউজ করতে পারি। যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা ফুডস হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, ম্যাম চা যে কফি। কোনো হতে পারে। চা কফি আর কোকা-কোলা, পেপসি। অল্টারনেটিভ মানে আমরা একটা পরিবর্তে আরেকটা ইউজ, কোকা-কোলা, পেপসি। হ্যাঁ, যদি কোনো কারণে কোকা-কোলার দাম বেড়ে যায়, পেপসির দাম তো বাড়ে নাই, তাহলে পেপসির ডিমান্ড বেড়ে যাবে। কোকা-কোলার প্রাইস বাড়ার কারণে পেপসির ডিমান্ড বাড়লো, অথচ পেপসির প্রাইস কিন্তু কমানো হয় না যে পেপসির ডিমান্ড বাড়বে। এরকম যদি হয়, একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে তার সাবস্টিটিউট আরেকটা প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা বলি অফ ডিমান্ড। ডিমান্ড চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেনে তোমরা মনে করো একটা ইন্ট্রোডাক্টরি কথা কিছু একটা অ্যাড করবা, তাহলে আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। এখানে সেটেরিস পেরিভার্স বলা হয় এটাকে ল্যাটিন টার্ম। ইফ আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, there is a negative relation between price and demand. আমরা শুধুমাত্র প্রাইসটাকে এখানে ভেরিয়েবল হিসেবে, আপনার কথা একবারে আটকে গেছে। কানেকশন অটোমেটিক্যালি চলে এসেছে। মিস আপনি আপনার ভিডিওটা অফ করে দিতে পারেন। আচ্ছা থামো, আচ্ছা ভিডিওটা অফ রাখো। ওকে, আচ্ছা ম্যাম ওয়েটিং তাহলে আমরা রুমে একটু, কি ওয়েটিং আছে? না না না, আমি ওয়েটিং রুমে তো কাউকে রাখি নাই, আমি ওয়েটিং রুমে তো রাখি নাই। ম্যাম ল্যাপটপ থেকে ওয়েটিং দেখাচ্ছে। কেন? আমি তো ওয়েটিং রুমে দিই নাই, আমার কাছে তো কোনো ওয়েটিং রুমের মেসেজ আসছে না। কারণ আমি অপশনই রাখি নাই ওয়েটিং রুমে। আচ্ছা ওকে, আমি শুরু করছি আবার। বুঝতে পারছি না যে রিমোট কন্ট্রোল, ওখানে আমার রিমোট কন্ট্রোল, আমি ওয়েটিং রুমের অপশনই রাখি নাই। ওকে, আমার কথা শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো, না আমি বুঝতে পারছি না তোমরা আছো না নাই। ইয়েস মিস, ক্লিয়ার মিস। ওকে, তাহলে আমরা বললাম যে শুধুমাত্র প্রাইসটাকে একমাত্র ডিটারমিন্যান্ট হিসেবে দেখানো হচ্ছে ল অফ ডিমান্ডে, কিন্তু মার্কেটে আসলে আমরা যখন বাস্তবে দেখি তখন দেখা যায় যে নট অনলি দ্য প্রাইস বাট অলসো many more factors are responsible to change the demand. এখন কি কি ফ্যাক্টর হতে পারে? ফার্স্ট অফ অল আমরা এখানে দিচ্ছি, দেখো, প্রাইস অফ সাবস্টিটিউট এন্ড কমপ্লিমেন্টারি কমোডিটি। দ্যাট মিনস সাবস্টিটিউট প্রোডাক্টের, দুইটা প্রোডাক্টের মধ্যে যদি দুইটা প্রোডাক্টের রিলেশন সাবস্টিটিউট হয়, তাহলে একটা চেঞ্জ হওয়ার কারণে একটা ডিমান্ড চেঞ্জ হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। বা কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে হয়, যেমন ধরো ফুয়েলের প্রাইস বেড়ে গেলে গাড়ি কমে যায়, ঠিক আছে?
ইনকামের সঙ্গে তো পজিটিভলি রিলেটেড। ঠিক আছে, ইনকাম যদি বাড়ে ডিমান্ড অটোমেটিক্যালি বাড়বে, ইনকাম কমে গেলে ডিমান্ড বাড়বে। হলে তুমি কিনবা। এক্সপেকটেশন, ভবিষ্যতে দাম বাড়বে এরকম যদি কোনো এক্সপেকটেশনস থাকে, বা ভবিষ্যতে দাম কমবে এরকম কোনো যদি এক্সপেকটেশনস থাকে, তাহলেও ডিমান্ডটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো এই মুহূর্তে আমরা জানি ঈদের সময় প্রোডাক্টের প্রাইস বাড়বে, এই কারণে ঈদের শপিং 1 মাস আগে শুরু হয়ে গেছে। এটাই হবির ক্ষেত্রেও ন্যাচারাল ক্যালামিটিস গুলোর ক্ষেত্রে বোথ প্রাইস এন্ড ডিমান্ড রিমেইনস হাই। পলিটিক্যাল ডিস্টারবেন্স বলো, ওয়ার বলো, এখানেও ডিমান্ড এবং তোমার প্রাইস দুইটা হাই থাকে। এবার আসো ডিমান্ড স্কেডিউল। ডিমান্ড স্কেডিউলটা কিছু না, আমরা ল অফ ডিমান্ডে যেটা দেখলাম সেটাকে শুধুমাত্র যদি আমরা নিউমেরিক্যালি একটা ছকের মাধ্যমে প্রেজেন্ট করি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ডিমান্ড স্কেডিউল। খুব সহজ করে ডেফিনেশনটা হচ্ছে ডিমান্ড স্কেডিউল ইজ দ্য নিউমেরিক্যাল প্রেজেন্টেশন অফ ডিমান্ড ল। এখানে প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড, যেহেতু ডিমান্ডটাকে মেজার করা যায় না, কোয়ান্টিটি ডিমান্ডেডটা মেজারেবল, এই কারণে কোয়ান্টিটি ডিমান্ডের কথাটা আমরা লিখি। দেখো প্রাইস যখন কমছে তখন ডিমান্ড বাড়ছে, আবার প্রাইস যখন বাড়ছে ডিমান্ড কমে যাচ্ছে। জাস্ট এটাকে যখন আমরা এরকম একটা লিস্টের মাধ্যমে দেখাই তখন সেটাকে বলছি স্কেডিউল। এবং ওই স্কেডিউলটাকে যদি আমরা এখন ডায়াগ্রামের সাহায্যে দেখাই তাহলে সেটাকে বলছি আমরা ডিমান্ড কার্ভ। পরীক্ষায় তোমাকে যদি এরকম একটা ডিমান্ড ইকুয়েশন দেওয়া থাকে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি QD = 1600 - 20p, এরকম যদি কোনো ডিমান্ড ইকুয়েশন দেওয়া থাকে এবং তোমাকে বলা হলো যে ড্র ডিমান্ড স্কেডিউল এন্ড ডিমান্ড কার্ভ ফ্রম দ্য গিভেন ডিমান্ড ইকুয়েশন, তখন খেয়াল রাখবা তোমরা যেই স্কেডিউলটা বা এর আগে আমরা যে স্কেডিউলটা দেখালাম যেটা করবা সেটার উপরে বেস করে ডায়াগ্রামটা আঁকাবা, নিজের ইচ্ছা মতো ডাটা যেন পরবর্তীতে আবার চেঞ্জ না হয়ে যায়। ডাটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু কোনো মার্কস পাবা না। ডিমান্ড কার্ভ নট নেসেসারি সবসময় এরকম স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? স্ট্রেট লাইন তুমি নাও পেতে পারো, একটু কার্ভি হতে পারে, মানে তোমার একটু রেক্টেঙ্গুলার হাইপারবোলার মতন একটু কার্ভটা হতে পারে, এটা তোমার ডাটার উপরে ডিপেন্ড করে। শুধুমাত্র এটা মাথায় রেখো, ডিমান্ড কার্ভ উইল বি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, ঠিক আছে? তাহলে আর তোমার সমস্যা হবে। এখন কোশ্চেন করা হচ্ছে হোয়াই ডিমান্ড কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড। তিনটা রিজন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ আমরা যত বেশি কনজিউম করি বা যত বেশি ইউজ করি কোনো একটা প্রোডাক্ট, আস্তে আস্তে ওই প্রোডাক্টের উপর আমাদের ইউটিলিটিটা কমতে থাকে। যখন আমরা ওই প্রোডাক্ট থেকে ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশনটা কম পাই তখন আমরা কম দাম দিতে রাজি থাকি, এই কারণেও হয় ডিমান্ড কার্ভ মানে নেগেটিভলি স্লোপড হয়। ইনকাম ইফেক্ট বলছে যে হচ্ছে যদি এমন হয় তোমার ইনকাম বাড়ে নাই কিন্তু প্রোডাক্টের দাম কমে গেছে, তার মানে তোমার রিয়েল ইনকাম বেড়ে গেল। রিয়েল ইনকাম যদি বেড়ে যায়, অর্থাৎ ধরো আগে তুমি পেঁয়াজ কিনছিলে 100 টাকা কেজি, এখন পেঁয়াজের দাম কমে গেছে 80 টাকা কেজি বা তুমি 70 টাকা কেজি পাচ্ছ, তাহলে তুমি 100-তে তোমার 20 টাকা বা 30 টাকা সেভ হচ্ছে। ও 20 টাকা বা 30 টাকা দিয়ে তুমি অন্য আরেকটা প্রোডাক্ট কিনতে পারছো, অর্থাৎ তোমার রিয়েল ইনকামটা বেড়ে গেল, ঠিক আছে? নতুন ডিমান্ড তৈরি হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? এইটার কারণে ডিমান্ড আমার হচ্ছে কি, দেখো প্রাইসটা কমার কারণে আমার ডিমান্ড বেড়ে গেল, এটাকে বলা হচ্ছে ইনকাম ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্ট আরেকটা আছে, একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জের কারণে যখন আরেকটা প্রোডাক্ট আমার ডিমান্ডটাকে চেঞ্জ করতে হেল্প করে, তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও একই ঘটনাই ঘটে। এই সবগুলোর কারণকে একসঙ্গে যদি নিয়ে আসি তাহলে বলা হয় যে ডিমান্ড কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। যেটা আমরা ডিমান্ড কার্ভ দেখালাম না, সেখানকার উপর বেস করে একটা কোশ্চেন হয় যে এক্সপ্লেইন এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড, বা হোয়াট ইজ এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড। আরেকটা কোশ্চেন হয় হোয়াট ইজ ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ডিমান্ড, সিনোনিম ওয়ার্ডস বাট অ্যান্সার টোটালি ডিফারেন্ট। অনেক সময় পরীক্ষায় আমরা অপোজিট অ্যান্সার পাই খাতায়, যেমন ধরো এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন পরীক্ষা আসছে কিন্তু খাতায় অ্যান্সার আসছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ডিমান্ড, অথবা ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ডিমান্ড আসছে খাতায় অ্যান্সার চলে আসে এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড। একটু খেয়াল রেখো এগুলো, তাহলেই হবে। এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ড যেটা, এটা হচ্ছে টোটালি ডিপেন্ডস অন ডিমান্ড ল। ডিমান্ড ল এর উপরে বেস করে। ডিমান্ড লতে আমার একটাই মাত্র ফ্যাক্টর কাজ করে, সেটা হয় আমরা আগে বলছি ইফ আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট, এই কথাটা বলা আছে ডিমান্ড লতে। প্রাইস, ইফ প্রাইস ডিক্রিজেস ডিমান্ড উইল রাইজ, ডিমান্ড কতটুকু চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে আমরা বলছি এক্সটেনশন অফ ডিমান্ড। আবার যদি কোনো কারণে প্রাইস বেড়ে যায় তাহলে ডিমান্ড ঠিক কতটুকু কমলো, কারণ প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, কোয়ান্টিটি ডিমান্ডেড কমবে,
এসে কতটুকু কমলো সেটাকে আমরা বলছি কন্ট্রাকশন অফ ডিমান্ড। যেহেতু একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে প্রাইস, সেই কারণে আমরা সেম ডায়াগ্রামে এক্সটেনশন এন্ড কন্ট্রাকশন অফ ডিমান্ডকে দেখাতে পারি। খেয়াল করো, আমার ইনিশিয়াল প্রাইস হচ্ছে পি এবং ইনিশিয়াল ডিমান্ড হচ্ছে এম। কোনো কারণে যদি প্রাইস কমে যায় নিচের দিকে চলে আসলো, পি পি প্রাইমে চলে আসলো পি থেকে, এখন নতুন প্রাইস হচ্ছে আমার ও পি প্রাইম। দেখো ডিমান্ড অটোমেটিক্যালি আমার বেড়ে এম থেকে হয়ে গেছে এন। এম এন এটা হচ্ছে আমার এক্সটেনশন অফ ডিমান্ড। প্রাইস যদি বেড়ে যায় পি থেকে পি ডাবল প্রাইম হয়, ডিমান্ড কমে এম থেকে এল এ চলে আসবে, তাহলে নতুন ডিমান্ড হচ্ছে আমার এল এম। এটা হচ্ছে আমার কন্ট্রাকশন অফ ডিমান্ড, কারণ আমার ডিমান্ড আগে থেকে কমে গেছে। তো এরকম ডায়াগ্রামে একবার তোমরা প্রাইস বাড়লো কতটুকু এবং কমলো কতটুকু সেটা দিয়ে ডায়াগ্রাম থেকে এটাকে এক্সপ্লেন করে বলে দিতে পারো। এবার আসি ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ডিমান্ড। আমরা এবার প্রাইসটাকে কনস্ট্যান্ট রাখি, ধরে নিচ্ছি যে আমার প্রাইসটা চেঞ্জ হচ্ছে না, আমরা যে প্রোডাক্টের ডিমান্ড আলোচনা করছি সেটার প্রাইসটা চেঞ্জ হচ্ছে না, এটা ধরে নিয়ে এখন যদি এমন হয় প্রাইস বাদ দিয়ে অন্যান্য যে ফ্যাক্টর গুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছিলাম মার্কেটে সেগুলো কনস্ট্যান্ট নাই, এবং এদের মধ্যে যে কোনো একটা চেঞ্জ হবার কারণে যদি আমার ডিমান্ড বেড়ে যায় তাহলে তাকে বলবো ইনক্রিজ ইন ডিমান্ড, আর যদি কমে যায় তাহলে বলবো আমরা ডিক্রিজ অফ ডিমান্ড। ওকে, তাহলে ইনক্রিজ ডিক্রিজ অফ ডিমান্ড যেটা সেটাকে আমরা দুইটা আলাদা আলাদা করে প্যারা করে ডেফিনেশনটা দেবো। প্রথম আসলে ইনক্রিজ অফ ডিমান্ড, বলছে উইদাউট চেঞ্জিং প্রাইস ডিউ টু চেঞ্জ ইন এনি আদার ফ্যাক্টরস লাইক change in income or increase in income. If demand rises, that is known as increase in demand. Opposite scenario যদি হয় তাহলে সেটা হয়ে যাবে decrease of demand. যদি ডিমান্ড বেড়ে যায় ডিমান্ড কার্ভ উইল শিফট আপওয়ার্ড, আর ডিমান্ড কমে গেলে ডিমান্ড কার্ভ উইল শিফট ডাউনওয়ার্ড। এটাকে আমি একটু ডায়াগ্রাম দিয়ে দেখাই, খেয়াল করো। এখানে দেখো প্রাইসটা কনস্ট্যান্ট আছে, ডিমান্ড ইনকাম বেড়ে যাওয়ার কারণে তোমার নিউ এক্সিস্টিং ডিমান্ডের সাথে নিউ ডিমান্ড বেড়ে গেছে, ওই কারণে ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট করছে। তো নতুন ডিমান্ড কার্ভ হচ্ছে আমাদের D1 D1। আগে ছিল কোয়ান্টিটি ডিমান্ডটা ছিল আমার ও কিউ, এখন হয়ে গেছে ও কিউ1, তাহলে আমার ইনক্রিজ ইন ডিমান্ড হচ্ছে কিউ কিউ1। এখানেও তাই ডিমান্ড কার্ভ দেখো নিচের দিকে শিফট করার কারণে ডিমান্ড কমে কিউ2 হয়ে গেছে, তাহলে কিউ কিউ2 যেটা সেটা হচ্ছে আমাদের ডিক্রিজ ইন ডিমান্ড। ডায়াগ্রাম গুলো খুবই গুরুত্বপূর্ণ, কোনো কোশ্চেনে উইদাউট ডায়াগ্রাম হবে না। ডিমান্ড চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেনে কম বেশি ডায়াগ্রাম আছে, কনজিউম আর সারপ্লাস। হ্যাঁ মিস, ইনক্রিজিং আর হচ্ছে ডিক্রিজিং যে ডিমান্ডটা এটা নির্ভর করে মিস, এটা প্রাইস বাদ দিয়ে অন্যান্য ফ্যাক্টরের উপরে, প্রাইস প্রোডাক্টের বাদ দিয়ে। প্রাইস বাদ দিয়ে অন্য যে কোনো একটা কারণ হতে পারে। আমরা হ্যাঁ প্রাইস বাদ দিয়ে, প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে এখানে, প্রাইসের চেঞ্জ হবে না। আমরা এখানে বলছি ইনকাম চেঞ্জ হওয়ার কারণে, তাহলে ইনকামের সঙ্গে ইনকামটা বলা সুবিধা হয়, বা তোমার এক্সপেকটেশনস এর কারণে হতে পারে, টেস্টের কারণে হতে পারে। এক্সপেকটেশনসটাকে আমরা বলতে পারি যে ঈদের সময় বা রোজার আগ দিয়ে দাম বাড়বে, এটা আশা করা হয়, ঠিক আছে, এই কারণে ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট করে। আবার যখন অন্য কোনো একটা প্রোডাক্ট, তবে এই দুইটাকে একসঙ্গে বোঝানোর জন্য ইনকাম ইজ দ্য বেস্ট এক্সাম্পল, ঠিক আছে, ইনকাম বলাটা বেটার হয়। ওকে, কনজিউমার সারপ্লাস। আচ্ছা, তোমরা যখন কোনো জিনিস কেনো বাজেট করে যাও না মার্কেটে, মধ্যে জিনিস কিনবো, করো কি করো না? এক এক সময় ইয়েস মিস। মার্কেটে যখন বাজেট তো করো। আচ্ছা ধরো তোমার এই মুহূর্তে একটা হচ্ছে তোমার শার্ট লাগবে, তুমি শার্টে একটা বাজেট করে গেলা যে 500 টাকার মধ্যে তুমি একটা শার্ট কিনবা। মার্কেটে যাই তো আর 500 টাকা দিয়েই শার্ট কেনো না, কখনো কম হয় কখনো বেশি হয়। আচ্ছা ধরো তুমি ঠিক করে গেলে এত টাকার দামের মধ্যে কিনবা, এখন তুমি মার্কেটে গিয়ে বার্গেইন করে তার থেকে কম দামে পেলে, তাহলে তুমি যেটা দিতে চাচ্ছিলে আর যা দিলে এই দুইটা যে ডিফারেন্স সেটাকে আমরা বলি কনজিউমার সারপ্লাস। এই টাকাটা তোমার বেঁচে গেল, এটা স্যাটিসফ্যাকশনে আলাদা। তুমি কিন্তু 500 টাকার সমানই তোমার স্যাটিসফ্যাকশনটা পাবা, কিন্তু দাম দিচ্ছ কম। তার মানে কনজিউমার সারপ্লাস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট উই ওয়ান্ট টু পে এন্ড হোয়াট উই অ্যাকচুয়ালি পে। অ্যাকচুয়ালি পে মানে মার্কেট প্রাইস, আর ওয়ান্ট টু পে মানে আমাদের বাজেট, যেটা আমরা দিতে চাচ্ছি, খরচ করতে যাচ্ছি। এই দুইটার ডিফারেন্সটাকে বলা হয় কনজিউমার সারপ্লাস, ঠিক আছে। যেমন ধরো এখানে 100 টাকা পর্যন্ত সে দিতে রাজি ছিল, ঠিক আছে, কিন্তু মার্কেটে দেখলো প্রোডাক্টের প্রাইস হচ্ছে 50 টাকা। এই যে তাহলে এই অংশটুকু শেডেড করে দিবা পরীক্ষায়, এই 50 টাকাটা হচ্ছে তার কনজিউমার সারপ্লাস। পরীক্ষায় তোমাদের যেটা
কনজিউমার সারপ্লাসের উপরে ম্যাথ থাকবে, সেটা এইভাবে থাকবে না। হ্যাঁ, তোমাদের ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ দেওয়া থাকবে, মানে তোমরা নিজেরাই ড্র করবে। 2 নম্বর কোশ্চেনে ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ ড্র করতে বলা হবে। ডিমান্ড সাপ্লাই কার্ভ ড্র করার পরে তারপর তোমাকে বলা হবে যে ফ্রম দ্য গিভেন বা ফ্রম দিস ডায়াগ্রাম find out consumer surplus and producer surplus বা calculate consumer surplus and producer surplus তখন বলা সেক্ষেত্রে ফর্মুলা আছে হাফ ইনটু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইনটু প্রাইস। যেমন এই ডায়াগ্রাম থেকে যদি আমি বের করি কনজিউমার সারপ্লাস, তাহলে হলো হাফ ইনটু 800 হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে, ঠিক আছে, ইনটু চেঞ্জ ইন প্রাইস মানে 100 মাইনাস 50 এই 50, এইটা হচ্ছে আমার এই তিনটা দিয়ে আমাকে বের করতে হবে আমার কনজিউমার সারপ্লাস। তো এখানে যেহেতু আমি শুধুমাত্র এমনি কনজিউমার সারপ্লাস, এটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে করানো এই কারণে, কিন্তু যখন তোমাদেরকে আমি ম্যাথের শীটটা দিয়ে দেবো, ম্যাথের মধ্যে থাকবে, তখন তোমাদেরকে এই ফর্মুলা ইউজ করে করতে হবে। সেম ওয়েতে প্রোডিউসার সারপ্লাসও সেম ফর্মুলাই হবে, শুধুমাত্র তখন কনজিউমার সারপ্লাস বের হয় ডিমান্ড কার্ভ থেকে, প্রোডিউসার সারপ্লাস বের হবে সাপ্লাই কার্ভ থেকে, এটাই। এবং পরীক্ষায় যদি কোশ্চেন গুলো আসে তাহলে অবশ্যই যতটুকু সারপ্লাস এরিয়া একটু শেডেড এরিয়া করে দিবা বা একটু স্কেচ করে দিবা, যাতে এটাকে মানে এরিয়াটা বোঝা যায়। ডিমান্ডের ফার্স্ট হাফ কমপ্লিট, এবার আসো সেকেন্ড হাফ, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। মিস কনজিউমার সারপ্লাস কি মিস Elasticity নেগেটিভে টা- হইতে পারে মিস? হ্যাঁ, কনজিউমার সারপ্লাস যদি নেগেটিভ আসে তাহলে এটা কনজিউমার ডেফিসিট হয়ে যাবে, ঠিক আছে। যদি ভ্যালু নেগেটিভ আসে তাহলে এটা ডেফিসিট হয়ে যাবে। নেগেটিভ আসতেই পারে, তুমি হয়তোবা দেখা গেল যে তুমি মার্কেটে গেলে তোমার বাজেটের তুলনায় প্রোডাক্টের দাম বেশি, তুমি তো হয়তোবা তোমার বাজেট নেই, তো তুমি কিনলে না, চলে আসলা, ওটা কনজিউমার ডেফিসিট, ঠিক আছে। আর বাজেট থাকলে তো তুমি কিনতেই পারছো। ওকে, ইলাস্টিসিটিটা কি? ইলাস্টিসিটি হচ্ছে আমরা বলছি প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আমার ডিমান্ডটা চেঞ্জ হয়, বাট হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ডিমান্ড? এই রেটটাকে বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটিটা মেজার করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রফিট ডিপেন্ডস অন ইলাস্টিসিটি। খুব সহজ করে যদি ডেফিনেশন দিই তাহলে দেখো এখানে আমরা বলছি elasticity of demand is the percentage change in the quantity demanded of a good or services divided by the percentage change in the price. একই কথা এখানে ফর্মুলা আকারে, এখানে প্রপোর্শনেট চেঞ্জ লেখা আছে, তোমরা চাইলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে, একই কথা। এই যে ফর্মুলাটাকে আমরা এভাবে লিখছি, লাস্ট যে লাইনটা এখানে আরো একটা লাইন অ্যাড করার দরকার ছিল, তাহলে হবে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে। এটার নিচে এটা তোমরা ঠিক করে নিয়ে লাস্ট আরেকটা লাইন আসবে, চেঞ্জ গুলাকে একসঙ্গে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ, লাস্ট আরেকটা লাইন আসবে। এটা জাস্ট এখানে ফর্মুলাটা এইভাবে ছিল তাই এইভাবে রাখা হয়েছে। ওকে, ইলাস্টিসিটিও ডিমান্ডের মধ্যে 3 ধরনের, প্রাইস, ইনকাম এবং ক্রস। এছাড়াও আছে ইলাস্টিক ডিমান্ড, ইনইলাস্টিক ডিমান্ড। আমাদের সবগুলা লাগে না, আমরা ডেফিনেশন গুলা দেখি, কারণ এই যে এগুলো যতগুলো আমি এখন পড়াবো এগুলো সবগুলা থেকে ম্যাথ আসবে। ইনকাম ইলাস্টিসিটি দেখি, ইনকাম ইলাস্টিসিটি বলা হচ্ছে যে যে রেটে ইনকাম চেঞ্জ হওয়ার কারণে যে রেটে আমার ডিমান্ড চেঞ্জ হচ্ছে সেইটা আমরা বলছি ইলাস্টিসিটি। দেখো ইনকাম ইলাস্টিসিটিকে সংক্ষেপ লেখা হচ্ছে YED, is defined as the responsiveness of demand when a consumer ছিল 5,000 এখন হয়ে গেছে 7,000, এই 7,000 তোমার ইনকাম বাড়ার কারণে তোমার আগে থেকে কি রেটে তোমার ডিমান্ড চেঞ্জ হচ্ছে। এটার যে ফর্মুলা সেটা হচ্ছে এই যে ফর্মুলাটা আমরা এখানে দেখালাম না, এখানে পি এর জায়গায় শুধু ওয়াই পুট করতে হবে, ঠিক আছে। পি এর জায়গায় ওয়াই, সেম ফর্মুলা, শুধু পি এর জায়গায় ওয়াই পুট করতে হবে, তাহলে ইনকাম ইলাস্টিসিটির ফর্মুলা পাওয়া যাবে। ইনকাম ইলাস্টিসিটির যে ভ্যালুটা বের হবে সেটা দেখে তুমি বলতে পারবে তোমার প্রোডাক্টটা কি ধরনের। আমি এখানে যদিও লিখে দিচ্ছি, এটাকে আমি একটু ডায়াগ্রাম দিয়ে বলি। যদি আমার ভ্যালুটা পজিটিভ আসে তাহলে হচ্ছে নর্মাল গুডস, আর নেগেটিভ আসলে ইনফেরিয়র গুডস। ইনফেরিয়র গুডস কোনগুলো? যেগুলো ল অফ ডিমান্ড মানে না, প্রাইস বাড়ে ডিমান্ডও বাড়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফেরিয়র গুডস। এগুলো হচ্ছে তোমার দামও বেশি, যেমন আইফোনের দামও বেশি ডিমান্ডও বেশি, ঠিক আছে, এগুলো হচ্ছে ইনফেরিয়র গুডস, এগুলো ল অফ ডিমান্ড মানে না। নর্মাল গুডস যেগুলো আমরা সেগুলোতে আসি। এবার যদি আমার পজিটিভ ভ্যালু পাই, তার মধ্যে যদি ভ্যালুটা আমার 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে নেসেসারি প্রোডাক্ট, আর যদি গ্রেটার দেন 1 পাই তাহলে বুঝতে হবে এটা লাক্সারিয়াস প্রোডাক্ট। তার মানে তোমাকে প্রথমত বলা হবে ক্যালকুলেট ইনকাম ইলাস্টিসিটি এন্ড শো দ্য নেচার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টটা কি ধরনের তোমাকে সেটা বলতে হবে।
ইজ ইট নেসেসারি অর লাক্সারিয়াস, ইজ ইট নর্মাল গুডস অর ইনফেরিয়র গুডস, ঠিক আছে? তোমাকে এই কোশ্চেন বলা হবে। তো ম্যাথে এই টাইপের কোশ্চেন গুলো আসে, তো আমরা ভ্যালু দেখে ইজিলি বলতে পারবো। যেমন ধরো ওই যে টাইম ওখানে ডায়াগ্রামে বললাম ওটাকে এখানে ইন ডিটেইলস করে লেখা আছে। ইলাস্টিসিটি ভ্যালু যদি 0 আসে তার মানে আমার ইনকাম চেঞ্জের সাথে আমার ডিমান্ডের কোনো ধরনের রিলেশন নাই, এইটাই। তো এই গেল ইনকাম ইলাস্টিসিটি। এবার আসো ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ও বলে রাখি, 1 নাম্বার যেটা ছিল প্রাইস ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি Ma'am? মিন্স প্রাইস ইলাস্টিসিটি। হ্যাঁ, কেউ কিছু বলছিলে? ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, এই যে বলো। ইনফেরিয়র, জি ম্যাম আমি বলছিলাম ম্যাম, এই যে ইনফেরিয়র গুডস, নরমাল গুডস আর লাক্সারি গুডস, এগুলো কি আরেকবার একটু এক্সপ্লেন করে দেবেন এক্সাম্পল দিয়ে? বুঝতে পারি নাই। আচ্ছা, নর্মাল গুডস মানে যেগুলা ডিমান্ড ল ফলো করছে, মানে মার্কেটে এমন হয় না যে তোমার দাম বাড়লেও ডিমান্ড বাড়ছে, এরকম না। যেগুলো এমনি স্বাভাবিক মার্কেটে আমরা যে প্রোডাক্ট গুলো ইউজ করি সেগুলোকে আমরা বলছি নর্মাল প্রোডাক্টস। নেসেসারি মানে আমাদের বেসিক নিডস যে প্রোডাক্ট গুলা, সেগুলো হচ্ছে তোমার আমাদের নেসেসারি প্রোডাক্টস। আর লাক্সারিয়াস মানে যেগুলো ধরো দাম বেশি, আমরা কিনতে পারি না, আমরা চাই যে হচ্ছে কি তোমার দাম একটু কমুক তখন কিনবো। তো এই প্রোডাক্ট গুলাকে হচ্ছে কি আমরা বলছি লাক্সারিয়াস প্রোডাক্ট। লাক্সারিয়াস প্রোডাক্টস তোমাদেরকে বোঝানোর কিছু নাই। এবার আসো ইনফেরিয়র প্রোডাক্টস, ঠিক আছে? বলছে যে হলো কি, যে প্রোডাক্ট গুলা দেখা যায় দাম যত বেশি তো আমরা মনে করি ডিমান্ডও তত বেশি হয়, মানে ইনকাম বাড়লে আমরা এই প্রোডাক্ট গুলা কিনতে পারি, ঠিক আছে? ইনকাম যখন কম থাকে তখন তুমি এটা কিনতেই পারবে না। আর যেহেতু ইনকাম বাড়লে তুমি ওই প্রোডাক্ট গুলা কিনতে পারছো, যেমন ডায়মন্ডের দাম বেশি, এটা লাক্সারিয়াস প্রোডাক্ট। কিন্তু কিছু জিনিস আছে যেগুলোর দাম কমে না, ডায়মন্ডের কিন্তু দাম খুব একটা কমে না, কিন্তু তারপরে তার ডিমান্ড কিন্তু বেশি। কেন? কেন? কারণ এগুলো ইনফেরিয়র গুডস। আমেরিকান ডায়মন্ডের দাম কমে, আমরা এটা তোমার হচ্ছে কি পারি কিনতে, কিন্তু যেগুলো জেনুইনলি ডায়মন্ড সেগুলোর দাম অনেক হাই রেঞ্জে থাকে। গাড়িগুলা, ব্র্যান্ডের যে গাড়িগুলা, ওগুলোর দাম কিন্তু খুব একটা কমে না, কিন্তু তারপরে ডিমান্ড অনেক বেশি থাকে। অর্থাৎ ইনকাম বাড়লে যে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমার ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে বেসিক্যালি হয়, যেগুলো তোমার মানে প্রাইসের সঙ্গে কোনো রিলেশন নাই। যে ডিমান্ডে ওই প্রোডাক্ট গুলোর প্রাইসের সাথে কোনো রিলেশন নাই, তোমার যখন হাতে টাকা আসবে তখন তুমি কিনতে পারবে। এইসব প্রোডাক্টের ইনফেরিয়র গুডস এর তোমার প্রাইস কমে না কিন্তু ডিমান্ড বাড়ে। এবার আসো ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি কি? সংক্ষেপে আমরা লিখছি সিপিই। একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড ঠিক কতটুকু চেঞ্জ হলো তার পার্সেন্টেজ যে রেট, সেটাকে বলছি আমরা সিপিই। ফর্মুলা দেখো, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ গুড 1 ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ গুড 2। তোমাকে দুইটা প্রোডাক্ট দেওয়া থাকবে, দুইটা প্রোডাক্টের ডিমান্ডও দেওয়া থাকবে, প্রাইসও দেওয়া থাকবে। তোমাকে ওই দুইটা প্রোডাক্টের মধ্যে রিলেশন বের করতে বলা হবে, ক্রস প্রাইস ইলাস্টিসিটি বের করতে বলা হবে, দিয়ে বলা হবে রিলেশনটা দেখো। যখন তুমি ম্যাথটা ক্যালকুলেট করবে তখন যে ভ্যালু পাবে সেটা দেখে তুমি বলতে পারবে এই প্রোডাক্টটা কি ধরনের। যদি মানে তোমার গ্রেটার দেন 0 হয়, পজিটিভ আসে, ঠিক আছে, তাহলে তোমার বুঝতে হবে প্রোডাক্ট দুইটা হচ্ছে সাবস্টিটিউট। যদি লেস দেন 0 আসে তাহলে বুঝতে হবে এরা প্রোডাক্ট দুইটা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট, অর্থাৎ একটা ইউজ করার জন্য আরেকটা ইউজ করতেই হবে। যদি 0 আসে তাহলে প্রোডাক্ট দুইটার মধ্যে কোনো রিলেশন নেই, ঠিক আছে? এটাই এখানে শো দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট তোমাকে চাইবে, বা শো দ্য রিলেশন বিটুইন দ্য প্রোডাক্টস। এবার আসো আরেকটা ক্লাসিফিকেশন, ইলাস্টিক ইনইলাস্টিক। ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনে, কারণ হচ্ছে কি ডায়াগ্রামটা ভুল হলে অর্ধেক মার্কস কাটা যাবে। ইলাস্টিক ডিমান্ডে কি? আমরা বারবার বলছি যে হচ্ছে কি আমার প্রাইস চেঞ্জের কারণে ডিমান্ড কি রেটে চেঞ্জ হচ্ছে, এটা আমরা ইলাস্টিসিটিতে দেখাই। যদি প্রাইস সামান্য চেঞ্জ হবার কারণে ডিমান্ড অনেক বেশি চেঞ্জ হয়, অনেক রেটটা অনেক বেশি হয়, তাহলে সেটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। বাট প্রাইসের চেঞ্জ যদি বেশি হয় সে তুলনায় কম্পারেটিভলি আমার ডিমান্ডের চেঞ্জটা কম হয়, সেটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। আমি যে কথাগুলো বলছি এখানে ইন ডিটেলস করে দেওয়া আছে। হ্যাঁ, দেখো এখানে বলা হচ্ছে change in price leads to a relatively large change in quantity demanded, the demand of the commodity is said to be elastic. Yes, আর যদি স্মল হয় তাহলে সেটা হচ্ছে ইনইলাস্টিক। ডায়াগ্রামটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড কার্ভ। মিউট করো, মিউট করো, মিউট করো।
ওকে, এটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড কার্ভ। ডায়াগ্রামে ভিজিবল হতে হবে, আমি আবারও বলছি ভিজিবল হতে হবে। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ লার্জার দ্যান চেঞ্জ ইন প্রাইস, এটা যেন ভিজিবল হয়, ইউনিট হয় না যেন হয়। অর্থাৎ চেঞ্জ ইন প্রাইস এবং চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডের যদি ইকুয়াল হয়ে যায় সেটা ইউনিট ইলাস্টিসিটি হয়ে যাবে। বিকজ দ্য ভ্যালু অফ ইলাস্টিসিটি লাইজ বিটুইন 0 to infinity। 5 টাইপস অফ ইলাস্টিসিটি আমরা পেয়ে থাকি। এই 5 টাইপস অফ ইলাস্টিসিটির মধ্যে যেন আমার ভিজিবল হয়, 1 যেন না হয়ে যায়। এই কারণে ডায়াগ্রাম আঁকানোর সময় খুবই গুরুত্বপূর্ণ কথা, যেন আমার প্রাইসের চেঞ্জে থেকে এই চেঞ্জটা দেখেন এখানে অলমোস্ট ডাবল আছে কিন্তু, ঠিক আছে, বা তার থেকেও একটু বেশি হবে, হয়তো ডাবলের থেকে একটু বেশি হবে। অর্থাৎ প্রাইস সামান্য কমে P1 থেকে P2 হওয়ার কারণে ডিমান্ড অনেক গুণ বেশি হয়ে Q1 থেকে Q2 হয়ে গেছে। এটা কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে হয়? এটা লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে হয়, যেটা আমরা সবসময় অ্যাফোর্ড করতে পারি না, যেমন স্বর্ণ, গোল্ডের দাম এই মুহূর্তে অনেক বেশি, কিছুদিন আগে আরো বেশি ছিল। গোল্ডের দাম যখন কমে, যে সময়টায় কমে সেই সময় গোল্ডের ডিমান্ড অনেক গুণ বেশি হয়ে যায়। কারণ কি? কারণ এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব সময় থাকে না, ওয়েট করা হয় যা কখন প্রাইসটা কমবে, প্রাইস কমলে ডিমান্ড অনেক বেশি তখন বেড়ে যায়। এখানে টিভি সেটস বলা হচ্ছে, অবশ্যই বড় টিভি সেটস। টিভি ইজ আ সেমি নেসেসারি প্রোডাক্ট, নট আ লাক্সারিয়াস প্রোডাক্ট, বাট কিছু টিভি, ঠিক আছে, যেগুলো ধরো তুমি অনেক ভালো রেজুলেশনে যে টিভি গুলো এখন আসছে, আমাদের স্যামসাং এর বলো বা অন্যান্য যে ব্র্যান্ডের বলো, সেগুলো লাক্সারিয়াস অবশ্যই। কিছুদিন আগে আমি স্যামসাং এর শোরুমে গেছিলাম টিভি দেখতে, এলইডি টিভি দেখতে। একটা টিভি পছন্দ হয়েছে, বেশি দাম না, মাত্র 1,39,000 টাকা দাম। এটা তো মোটেও নেসেসারি বা সেমি নেসেসারি প্রোডাক্ট না, এটা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্ট। তো টিভি, মোবাইল এগুলো সেমি নেসেসারি প্রোডাক্ট, কিন্তু যদি প্রাইস অনেক বেশি হয় তাহলে অবশ্যই লাক্সারিয়াস প্রোডাক্ট। নর্মালি যেগুলো, যেহেতু এগুলো কম দামেও পাওয়া যায়, তার জন্য এগুলো সেমি নেসেসারি প্রোডাক্ট। আমি আবারও বলছি, এই কারণে এগুলো মিলানো যায়। মোবাইল তুমি 500 টাকাতেও পাও, 1000 টাকাতেও পাও, আবার তুমি 1 লাখ টাকাতেও পাও, ঠিক আছে। এই কারণে প্রাইসের উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কোনটা আমার সেমি নেসেসারি এবং কোনটা হচ্ছে আমাদের লাক্সারিয়াস। পরের ডায়াগ্রামটা এটা হচ্ছে নেসেসারি কমোডিটির ক্ষেত্রে ইনইলাস্টিক ডিমান্ড হয় নেসেসারি কমোডিটির ক্ষেত্রে, যেগুলো আমাদের কনজিউম করতেই হবে বেঁচে থাকার জন্য, সেই প্রোডাক্টের ডিমান্ড কার্ভটা হয় ইনইলাস্টিক, অর্থাৎ এরকম খাড়া একটা কার্ভ হয়ে যায়, হ্যাঁ, স্টিপার হয়। কারণ কি? যেমন তুমি ধরো, তো আমরা ভাত খাই, ঠিক আছে, এখন যদি চালের দাম বেড়েও যায়, তুমি হয়তো বা কিছুটা কমাবা, খুব বেশি কমাতে পারবা না। এই কারণে এই কাপটা এখানে দেখো, প্রাইসটা যদি কমে যায়, চালের দাম ধরো কমে গেছে, তাহলে তোমার ডিমান্ড বাড়বে, তুমি কিছুটা স্টোর করে রাখতে পারো, কিন্তু অনেক বেশি স্টোর করে রাখবা না, কারণ এটা সংরক্ষণ পদ্ধতিতে অনেক ফ্যাক্টর আছে। যাই হোক, তো এই সব প্রোডাক্ট তোমাকে কনজিউম করতেই হবে প্রতি মাসে, একবার করে তো ছেড়ে এই দিলাম তা ক্ষেত্রে না। কি নেগেটিভ হওয়ার চান্স নেই যে মানে প্রাইস বেড়ে গেল কিন্তু ডিমান্ড না বেড়ে উল্টা আরো কমতেছে? না না না, ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে যদি তোমার প্রাইস বেড়েও যায় তাহলে ডিমান্ড কমবে, অবশ্যই প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, কিন্তু যেই রেটে প্রাইস তোমার বাড়লো সেই তুলনায় কমবে না। পেঁয়াজের দাম যে এত বাড়লো, তারপরে কি পেঁয়াজের ডিমান্ড খুব কমেছে? কমে নাই, ঠিক আছে। তো এই কারণে ইনইলাস্টিক ডিমান্ড, যেহেতু নেসেসারি প্রোডাক্ট তোমার কাছে অপশন নাই, ঠিক আছে, এটা সাবস্টিটিউট নাই মার্কেটে, ঠিক আছে। তুমি এখন বলতেই পারো যে চালের বদলে রুটি, ঠিক আছে, তারপরেও এটা সাবস্টিটিউট না। তোমাদের মধ্যে অনেকেই আছে রুটি মোটেও পছন্দ করে না, পারলে 3 বেলায় ভাত খাওয়া। আমার মতো অনেক বাঙালি আছে যারা পারলে 3 বেলায় রুটি খাবে, ঠিক আছে, এরকম। কিন্তু এগুলো সাবস্টিটিউট আসলে বলা যায় না, এগুলো মার্কেটে তুমি সাবস্টিটিউট পাবা না। তো এগুলো তোমাকে নেসেসারি প্রোডাক্ট, এগুলো কনজিউম করতেই হবে, আমাদের বেঁচে থাকার জন্য কনজিউম করতেই হবে। এখানে প্রাইসের চেঞ্জের সাথে ডিমান্ডের চেঞ্জ হবে, তবে সেটা খুবই সামান্য। এখানে দেখো প্রাইস কতটা কমে গেছে P1 থেকে P2, কিন্তু ডিমান্ড সেই তুলনায় কিন্তু বাড়ে নাই। বাড়বে তো অবশ্যই, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, কিন্তু রেট অফ চেঞ্জ ইন ডিমান্ড ইজ লেস দ্যান রেট অফ চেঞ্জ ইন প্রাইস। এই কারণে এই ইনইলাস্টিক ডিমান্ড কার্ভটা খাড়া হবে। তোমরা পরীক্ষায় ডায়াগ্রামটা আগে আঁকাই নিবা, অর্থাৎ কার্ভটা আগে আঁকাই নিবা। অনেক সময় শুধুমাত্র এই ঘরগুলা কেটে রেখে দেয়, লাইনটা টানে না, ঠিক আছে। ডিমান্ড কার্ভ খুবই গুরুত্বপূর্ণ, ডিমান্ড কার্ভ না আঁকালে হবে না, শুধু এই চেঞ্জটা, নিচের এই চেঞ্জটা দেখায় লাভ নাই, তোমাকে কার্ভটা টানতেই হবে। পুরাতন নোট দেখে যারা পড়ে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। পরীক্ষায় ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক ডিমান্ডের মধ্যে পার্থক্য আসে, 4 মার্কসের কোশ্চেন। আমি এখানে মোটামুটি 5টা পার্থক্য দিয়ে দিচ্ছি, ডেফিনেশনটা এখানে দেওয়া নাই, ডেফিনেশনটা অ্যাড করে দিলে আরেকটা পার্থক্য হয়ে যাবে। কন্ডিশন হচ্ছে পার্থক্য লেখায় তোমাকে মিনিমাম 5টা পার্থক্য পরীক্ষায় অবশ্যই লিখতে হবে, এবং ম্যাক্সিমাম তুমি 8টা পার্থক্য লিখতে পারো,
ঠিক আছে, তবে নট লেস দেন 5 ডিফারেন্সেস, তোমাকে মিনিমাম 5টা ডিফারেন্স দিতেই হবে। মিনিমাম 5টা ডিফারেন্স না এগুলো দিলে বেশ কিন্তু কত আমি মার্কের ওখানে থাকবে আগে মিস? 4 মার্কসের কোশ্চেন, 4 মার্কসের কোশ্চেন, 5টা ডিফারেন্স দিতেই হবে। তোমরা তার থেকে একটা দুটো বেশি দিতে পারো। এই কারণে এখানে আমি 5টা যে ডিফারেন্স দিছি সেগুলো সব সহজ সহজ গুলা দিছি। এর সঙ্গে তোমরা ডায়াগ্রামটা অ্যাড করবা, ডায়াগ্রাম অ্যাড করবা, ডেফিনিশন অ্যাড করবা, হয়ে যাবে। একবারেই তো পড়া, ডায়াগ্রামটা অ্যাড করলে তোমার তো এমনি তো দেখতে ভালো লাগবে। তাহলে কি ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ইলাস্টিক ডিমান্ড, লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে নেসেসারি প্রোডাক্টের ক্ষেত্রে চেঞ্জ ইন ডিমান্ড ইজ গ্রেটার দেন চেঞ্জ ইন প্রাইস, এখানে গ্রেটার দেন 1 হয়। আর এখানে যেহেতু প্রাইসের চেঞ্জটা বেশি হয় জন্য লেস দেন 1। ইলাস্টিক ডিমান্ড কার্ভ যেটা সেটা হচ্ছে শ্যালো, বা তোমরা বলতে পারো এটা, আর এই কার্ভটা হচ্ছে স্টিফ, খাড়া। ঠিক আছে, এটা ঢালু কার্ভ, এটা খাড়া কার্ভ। ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে প্রাইস এবং টোটাল রেভিনিউ গো অন অপোজিট ডিরেকশন। দ্যাট মিনস প্রাইস বাড়লে রেভিনিউ কমে যায়, আর প্রাইস কমলে রেভিনিউ বেড়ে যায়। কেমন করে? ধরো তুমি একটা শপিং মলে তোমাকে 20% ডিসকাউন্ট দেওয়া হয়েছে তারপর তোমার পছন্দের প্রোডাক্ট গুলোর উপরে, তা দেখবো যে ওখানে বিক্রি এত বেশি বেড়ে যাচ্ছে যে দাম যেটা তারা কমালো তার তুলনায় তাদের সেলটা বেশি, এই কারণে তাদের রেভিনিউ বেশি হয়ে যাচ্ছে। প্রাইস কমছে বাট রেভিনিউটা বাড়ছে। ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে প্রোডাক্ট গুলো হচ্ছে তোমার, তুমি কনজিউম করবাই, দাম বাড়লেও করবা, না বাড়লেও বেশি রাখা যায় না ক্ষেত্রে। এই কারণে দেখা যায় যখন প্রাইস কমে যায় অটোমেটিক্যালি ডিমান্ডটা আহামরি বাড়ে না। সাবস্টিটিউট কম আছে মানে। এটা হচ্ছে পয়েন্ট মেথড অফ মেজারিং প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা কে ডুয়েটের বই থেকে জাস্ট আমি পেজটা কেটে দিছি কারণ খুব একটা বেশি যে আমি এটাকে লিখবো এর মধ্যে, তখন শুধুমাত্র আমি পেজটা কেটে, এখানে তোমাকে বলা হবে যে শো হাউ ক্যান ইউ মেজার ইলাস্টিসিটি ইন এ লিনিয়ার ডিমান্ড কার্ভ, এক, অথবা বলা হতে পারে যে এক্সপ্লেইন দ্য পয়েন্ট মেথড অফ মেজারিং ম্যামের নেট খারাপ লাগছে। ওকে, মানে এখান থেকে যে দুইটা কোশ্চেন বলছেন ওটা বুঝি নাই, আসো তোমরা তাই নেটের না? সমস্যার কারণে। আমি কন্টিনিউ করবো ইয়েস মিস, কন্টিনিউ করেন, ভিডিওটা অফ করে দেন। এটা? আচ্ছা ঠিক আছে, পয়েন্ট মেথড থেকে আমি আবার শুরু করছি। ঠিক আছে, ওকে। তোমাকে বলতে পারে লিনিয়ার ডিমান্ড কার্ভে ইলাস্টিসিটি মেজার করো, একই কোশ্চেন, অথবা বলা হবে পয়েন্ট মেথডস এর মাধ্যমে ইলাস্টিসিটি মেজার করো, প্রাইস ইলাস্টিসিটি। ওকে, যেহেতু ইলাস্টিসিটির ভ্যালু আমার 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকে, এ কারণে ইলাস্টিসিটিকে 5টা ভাবে ক্লাসিফাই করছে। একটা হচ্ছে ইলাস্টিসিটি ইকুয়াল টু 1, যেটাকে বলি আমরা ইনফিনিটি, ইলাস্টিসিটি গ্রেটার দেন 1, ইলাস্টিসিটি লেস দেন 1, ইলাস্টিসিটি, আর এটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে 1 গ্রেটার দেন 1, লেস দেন 1, ইনফিনিটি 0, 5টা ক্লাসের ডিমান্ড কার্ভ। এবিটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিমান্ড কার্ভ। 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর একটা পয়েন্ট নিচ্ছি পি, ঠিক আছে, তারপর বাকি দুইটা সেকশনের মাঝখানে পয়েন্ট নেব। ঠিক আছে, তাহলে 5টা পয়েন্ট এ, এম, পি, এন, বি, 5টা প্রথমে শুরু করি এ পয়েন্ট। যদি আমরা এ পয়েন্ট upper segment of the demand curve, is a lower portion divided by upper portion. তাহলে এ পয়েন্টের লোয়ার পোর্শন কি? পুরোটাই কার্ভ তো পুরোটা নি, তাহলে এ বি, আর আপার পোর্শন কি 0, so something is 0 divided by 0 equal to infinity. তাহলে এ পয়েন্টে আমার ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তাহলে এম
where BM is greater than AM, এখানে greater than 1, একইভাবে যে পাবে এখানে 1, এখানে less than 1, এখানে 0। পরীক্ষায় যদি তুমি ফর্মুলাটাকে উল্টা করে দাও, অর্থাৎ আপার পোর্শন বাই লোয়ার পোর্শন করে ফেলো, তাহলে শুধুমাত্র তোমার একটা মিলবে, সেটা হচ্ছে পি এর ভ্যালু, অর্থাৎ মাঝখানে যেটা সেটা হচ্ছে ইলাস্টিসিটি ইকুয়াল টু 1, এটা মিলবে, বাকি আর কোনোটাই মিলবে না। এই কারণে পরীক্ষায় যখন অ্যান্সার করবা কনফিউশন, এখানে ইলাস্টিসিটি অবশ্যই ইনফিনিটি আসবে, তার মানে তুমি যদি ইনফিনিটি না আসে তার মানে তুমি ফর্মুলা ভুল লিখছো। এখানে ডিটেইলস করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে তিনটা দেওয়া আছে, বাকিটা তোমরা এই সেম মেথডস এর মাধ্যমে করে দিতে পারবে। বুঝলাম না, এবার কোন করো মিস। শুরুতে মিস ইনফিনিটি কিভাবে আসলো মিস? মিস এ পয়েন্টে ইনফিনিটি কিভাবে আসলো মিস? সেগমেন্ট, এই দেখো ফর্মুলা দেখো, লোয়ার সেগমেন্ট বা আপার সেগমেন্ট। এ পয়েন্টে লোয়ার সেগমেন্ট কোনটা? এ বি পুরো কার্ভটাই কিন্তু নিচে আসছে, উপরে কিন্তু কোনো কার্ভ নাই, তাহলে এ বি ডিভাইডেড বাই আপার সেগমেন্ট হলো 0। এ বি ডিভাইডেড বাই 0, 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে কি আসে? ও মিস বুঝতে পারছি মিস। এস ইনফিনিটি। এখানে তিনটা করে দেওয়া আছে, তো তোমরা এনটাও বের করতে পারবে সেম, আর বিটা সেম। বি এর ক্ষেত্রে তোমার 0 ডিভাইডেড বাই এ বি আসবে, অর্থাৎ ইলাস্টিসিটি ভ্যালু 0 আসবে। তো এইভাবে এটা করে নিও, এটা 4 মার্কসের কোশ্চেন, কোনো মার্কস কাটার কোনো অপশন নাই এখানে। হ্যাঁ ম্যাম, এই আপনার পয়েন্ট মেথড দিয়ে আমরা কিভাবে প্রাইস ইলাস্টিসিটি বের করি? আচ্ছা, পয়েন্ট মেথডসটা আসলে তোমার প্রাইস ইলাস্টিসিটি বের করি, তো এটা ফর্মুলা একটা দেওয়া আছে, এটা হচ্ছে কি মার্শালের দেওয়া একটা ফর্মুলা। পয়েন্ট মেথডসটা কখন কাজে আসে জানো? পয়েন্ট মেথডসটা দেখা যাচ্ছে একটাই প্রোডাক্ট, আমার একটাই প্রোডাক্ট, অনেক বছরের ডাটা দেওয়া আছে, ঠিক আছে, তো আমার প্রফিটটা কেমন আসতে পারে, রেঞ্জটা কেমন হতে পারে। তো যখন অনেক ডাটা দেওয়া থাকে, আমি ডিমান্ড কার্ভ পেয়ে যাই, আমার প্রাইস এবং কোয়ান্টিটির ডিমান্ড দিয়ে আমি একটা ডিমান্ড কার্ভ অলরেডি পেয়ে যাচ্ছি, তখন আমার কোন সময়টাতে, বছরের কোন সময়টাতে বা কোন মানে তোমার প্রাইসটাতে আমার হচ্ছে কি ডিমান্ডটা কেমন ছিল বা ডিমান্ড কেমন হতে পারে হাইপোথেটিক্যালি, এটা যখন আমরা মেজার করতে চাই তখন আমরা পয়েন্ট মেথডসটা ইউজ করি। আমার অলরেডি প্রাইস, তুমি একটা মার্কেট রিসার্চ করছো, তুমি ধরে নিচ্ছ যে আমি যদি আমার এটা প্রাইস ধরো 100 রাখি, 150 রাখি, 120 রাখি, তাহলে আমার প্রোডাক্টের ডিমান্ড এরকম আসতে পারে, দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে তোমার যে ডিমান্ড কার্ভটা পেলে, এবার এখানে তুমি ইলাস্টিসিটি মেজার করো, ঠিক আছে, যে আমার প্রফিট, কারণ একটু আগে আমি তোমাদের দেখালাম না, যদি ইলাস্টিক ডিমান্ড হয় প্রফিটটা বেশি আসে, রেভিনিউটা বেশি হয়, তার মানে যদি আমার পি পয়েন্টের উপরের দিকে যত যাবে তত আমার প্রফিট মার্জিনটা বেশি হবে, পি পয়েন্টের নিচে আসবে প্রফিট মার্জিনটা আমার তত আস্তে আস্তে কম হবে, পি পয়েন্টে তো 0 হয়ে যাবে প্রফিট মার্জিনটা। তো এগুলো মার্কেট অ্যানালাইসিস করার সময় লাগে। জি ম্যাম, বুঝছি। ম্যাডাম, পরীক্ষায় কি এটার গ্রাফ আঁকার জন্য কি কোনো টেবিল দিয়ে দিবেন, নাকি এটা এমনি নরমালি একটা গ্রাফ আঁকবো? না, তোমরা নিজেরা তোমাদের মতো করে হাইপোথেটিক্যাল তোমরা তোমাদের মতো করে করো, একটা কাপ ধরে নিবা, এই যে যেমন নিয়ে পরে বাকি পয়েন্ট গুলো কিভাবে বের করছে সেটা এখানে বলে দেওয়া আছে, তোমরা করে নিতে পারো। ম্যাম, কথা কেটে গেল ম্যাম, বুঝে তাই না। আমি বললাম যে তোমরা তোমাদের মতো, এটাকে বলা হবে পারফর্ম টোটাল রেভিনিউ টেস্ট। টোটাল রেভিনিউ টেস্ট পরীক্ষায় তোমাকে দুইটাই মাত্র লাইন দেওয়া থাকবে, প্রথম দুইটা কলাম টোটাল কোয়ান্টিটি এবং প্রাইস পার ইউনিট, শুধুমাত্র এই দুইটা দেওয়া থাকবে তোমাকে, বাকি তোমাকে বের করতে হবে। টোটাল রেভিনিউ বের করতে হবে, এই যে এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ +5+3, এগুলো হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এবং তারপরে হবে ইলাস্টিসিটি, এটা দুইটা কলাম হবে, এখানে দুইটা কলামকে মার্কস করে রাখলাম। তো ওখানে কারো একটা বই ছিল এরকম, তো ভালো লাগলো তো আমি নিয়ে নিছিলাম, ওখানে দেওয়া আছে, তার সাথে তুমি যদি আর বইটাও দেখো, ওখানে এসেনশিয়ালস অফ ইকোনমিক্স বইটাতেও দেওয়া আছে, বা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স কোন একটা বইতে অবশ্যই দেওয়া আছে। আচ্ছা, তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে এখান থেকে টোটাল রেভিনিউ, টিআর। টোটাল রেভিনিউ বের করার ফর্মুলা হচ্ছে প্রাইস ইনটু কোয়ান্টিটি,
তাহলে প্রাইস ইনটু কোয়ান্টিটি করলে দেখবা যে টোটাল রেভিনিউ তুমি সব পেয়ে যাচ্ছ, জাস্ট গুণ করে করে দিয়ে চলে গেলে। এখান থেকে বের করে এবার মার্জিনাল রেভিনিউ, আলাদা একটা কলাম করি মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউটা কি? এক ইউনিট কোয়ান্টিটি বাড়ানোর কারণে আমার রেভিনিউ কতটুকু চেঞ্জ হলো সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ। যেমন ধরো ফার্স্ট ইউনিটের ক্ষেত্রে কখনোই মার্জিনাল রেভিনিউ বের হবে না, কারণ আমাকে চেঞ্জটা কার সাথে নিচেরটার সাথে মার্জিনাল রেভিনিউ নাই, সেকেন্ড ইউনিট থেকে শুরু হবে। এই কারণে দেখো প্রথম ঘরটা জাস্ট যেমন 12 - 7, তাহলে আমার ভ্যালু আসছে +5। যতক্ষণ ভ্যালু পজিটিভ ইলাস্টিক, নেগেটিভ আসলে ইনইলাস্টিক হয়ে যাবে। ইলাস্টিক ভ্যালু মানে রেভিনিউ বেশি, ইনইলাস্টিক মানে মানে হচ্ছে তোমার রেভিনিউটা কম। এইটাই জাস্ট, হ্যাঁ নিচেটা থেকে ম্যানেজ করে করে দাও এভাবে। তো এটা তো আমি একটা এমনি দিলাম তোমাদের প্র্যাকটিসের জন্য, একটা আলাদা দিয়ে দিব, বা না দিলেও সমস্যা নাই, এগুলো সহজ। আমি তো এখানে ছোট ডাটা দিচ্ছি, পরীক্ষায় অবশ্যই এত ছোট ডাটা তো দিব না, হ্যাঁ তো একটু মাথায় রাখিও এত ছোট ডাটা থাকবে না। যেহেতু কস্ট চ্যাপ্টার থাকবে সেহেতু তোমাদের ক্যালকুলেটরের ইউজ আছে, ক্যালকুলেটর থাকলে ভালো হয় পরীক্ষায়। এটা তো পড়ানোর জন্য ছোট দিচ্ছি। আগে আমাদের ডিমান্ড চ্যাপ্টার শেষ, এবার আসলে সাপ্লাই। সাপ্লাই থেকে খুবই কম পড়াবো, জাস্ট ম্যাথ করানোর জন্য আমাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু। তো সাপ্লাইটা কি? মার্কেটে আমরা স্টক এবং সাপ্লাইকে মিক্স আপ করে ফেলি। স্টক এবং সাপ্লাই কিন্তু এক জিনিস না। আমরা একটা এক্সাম্পল এখানে দিয়ে দিছি এটার ডিফারেন্সটা বোঝানোর জন্য। তার আগে আমি সাপ্লাইটাকে ক্লিয়ার করি। সাপ্লাই হচ্ছে যে তোমার কাছে অনেক প্রোডাক্ট আছে, তার মধ্যে যতটুকু প্রোডাক্ট তুমি একটা ফিক্সড প্রাইসে অ্যাজ এ প্রোডিউসার চিন্তা করো, তুমি এখন কনজিউমার না, অ্যাজ এ প্রোডিউসার চিন্তা করো। অ্যাজ এ প্রোডিউসার তুমি যেই দামে, তোমার পছন্দের যে দামে তুমি যতটুকু প্রোডাক্ট বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছ, যে অ্যামাউন্টটুকু তুমি মার্কেটে নিয়ে গেলে শুধুমাত্র সেই ততটুকুকে আমরা বলবো সাপ্লাই। তাহলে ডেফিনেশনটা কি দেখো, উইলিংনেস এন্ড অ্যাবিলিটি অফ প্রোডিউসার্স টু ক্রিয়েট গুডস এন্ড সার্ভিসেস টু টেক দেম টু মার্কেট। মার্কেটে বিক্রি করার জন্য ঠিক যতটুকু তুমি নিয়ে যাবা যে দামে বিক্রি করার জন্য, সেটাই হচ্ছে শুধুমাত্র সাপ্লাই। তাহলে স্টক এবং সাপ্লাইয়ের মধ্যে পার্থক্যটা কি? বলছে ধরো তোমার কাছে 20,000 টেলিভিশন আছে স্টকে, মানে গোডাউনে আছে, এর মধ্যে তুমি মাত্র 2,000 টেলিভিশন মার্কেটে নিয়ে আসছো বিক্রি করার জন্য, তোমার পছন্দ মতো দামে তুমি বিক্রি করার জন্য নিয়ে আসছো। তাহলে এই যে 2,000 টেলিভিশন যেটা তুমি নিয়ে আসলে সেটা হচ্ছে সাপ্লাই। বাকি এখনো যে 18,000 ইউনিট তোমার গোডাউনে থেকে গেল সেটা হচ্ছে স্টক। এটাকে যদি আমরা ডিফারেন্স করতে চাই, এটা 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য যে কোনো কোশ্চেনের সঙ্গে অ্যাড করে দেওয়া যায় সাপ্লাই চ্যাপ্টারে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখা যায় মার্কিং করার সময় একটা ম্যাথ দেওয়ার কারণে এমন হয়ে যায় যে আমাকে 1.5 মার্কস বা 2 মার্কসের একটা কোশ্চেন অ্যাড করা লাগে, সেক্ষেত্রে আমরা এই টাইপের কোশ্চেন গুলো অ্যাড করি যে ডিফাইন সাপ্লাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাপ্লাই এন্ড স্টক, বা উইথ আ এক্সাম্পল এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন সাপ্লাই এন্ড স্টক। সেম, ঠিক আছে। তাহলে যে কথাগুলো বললাম ওগুলো এক্সাম্পল দিয়ে দেখো। সাপ্লাই ডেফিনেশন, স্টকের ডেফিনেশন। সাপ্লাইটা আসলে কিসের উপর ডিপেন্ড করে? প্রাইসের উপর ডিপেন্ড করে। প্রাইস যত বাড়বে, আমি প্রোডিউসার দাম বেশি যখন পাবো তখন আমার লাভ বেশি, আমি তখন সাপ্লাই বেশি দেবো। স্টকটা কখনোই প্রাইসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। প্রোডাকশন বেশি হলে স্টকের পরিমাণটা বাড়ে, কিন্তু এটা প্রাইসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই কথাগুলো জাস্ট এখানে লিখে আছে। ম্যাডাম সাপ্লাই আর স্টক দুইটা কি সমান হতে পারে না? মানে আমি যা উৎপাদন করলাম হতে সবই পারে, আমি হতে পারে। এটা হতে পারে পেরিশেবল প্রোডাক্টস এর ক্ষেত্রে, অর্থাৎ দ্রব্যের প্রোডাক্টটা তুমি স্টোরে রাখতে পারবে না, নষ্ট হয়ে যাবে। এই ধরনের কাঁচা বাজার তুমি যেটা মার্কেটে সকালে আসে সেটা তোমাকে সারাদিনের মধ্যে বিক্রি করে যেতে হবে, কারণ মাছ মাংস তুমি এগুলো রাখতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তোমাকে দিনের মধ্যে ওগুলো বিক্রি করে দিতে হবে। এই কারণে এটাই তোমার সাপ্লাই এবং স্টক দুইটাই সমান এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। কিন্তু যেগুলো নন পেরিশেবল অর্থাৎ অবশ্যই, ঠিক আছে। এবার আসলে ল অফ সাপ্লাই, প্রাইসের সাথে সরাসরি সাপ্লাই রিলেটেড, আমরা বলছি পজিটিভলি রিলেটেড। এর সাথে আরো অনেক বিষয় আছে যেগুলোর সাথে আমাদের সাপ্লাই ডিপেন্ড করে। কি কি? এটা গেল প্রাইস, টেকনোলজির উপর ডিপেন্ড করছে, ইনপুটস এর সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করছে, তারপর হচ্ছে নেচারের উপর ডিপেন্ড করছে, ট্যাক্স সাবসিডিজ এর উপর ডিপেন্ড করছে। অর্থাৎ সাপ্লাই এই সব বিষয়গুলোর উপরে সাপ্লাই ডিপেন্ড করে। তোমার ট্রান্সপোর্ট কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মার্কেট পলিসির উপর ডিপেন্ড করে, সবকিছুর উপরে ডিপেন্ড করে। ওকে, 1 মিনিট, আমরা প্রায় শেষের দিকে, আমার 2টা থেকে 3টা স্লাইড আছে। 1 মিনিট।
ডিমান্ডে যেমন ভাবে আমরা স্কেডিউল এবং কার্ভ দেখলাম, একইভাবে সাপ্লাইয়ের ক্ষেত্রেও তাই আমরা স্কেডিউল এবং কার্ভ দেখবো। সেটা হচ্ছে যে দেখো সাপ্লাই স্কেডিউল এটা কি, যে পজিটিভ রিলেশন বিটুইন প্রাইস এন্ড সাপ্লাই, যেটা সেটা যখন আমরা নিউমেরিক্যালি দেখবো বা টেবুলার প্রেজেন্টেশনের মাধ্যমে দেখবো সেটা হচ্ছে আমার সাপ্লাই স্কেডিউল। আর এটাকে যখন ডায়াগ্রামের সাথে দেখবো তখন সেটা হচ্ছে সাপ্লাই কার্ভ। এই দেখো যখন প্রাইস বাড়ছে তখন আমার সাপ্লাই বাড়ছে, প্রাইস কমবে সাপ্লাই কমে যাবে অটোমেটিক্যালি। এই কারণে সাপ্লাই কার্ভ যেটা সেটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং কার্ভ হয়। তো আমরা নরমালি সাপ্লাই কার্ভটাকে আরেকটু বড় রাখি, রেখে একটা সাপ্লাই কার্ভের নাম দিই, কারণ আমাকে যখন ডায়াগ্রামের সাহায্যে দেখাতে হবে তখন কার্ভ তোমাকে বলা হবে ড্র সাপ্লাই কার্ভ, সেক্ষেত্রে কার্ভের একটা নাম থাকা প্রয়োজন। তো নরমালি ডিমান্ড কার্ভকে যেমন আমরা ডি দিয়ে লিখি, সাপ্লাই কার্ভকে এসএস দিয়ে লেখা হয়। তো এই ধরনের কার্ভ হোপফুলি তোমরা পারবে, সমস্যা হবে না। কিন্তু তারপরে আমাদের কিছু খুবই মানে অনুগত স্টুডেন্ট তোমরা বের হবে তোমাদের মধ্যে, সাপ্লাই কার্ভটাকে অনেক সময় ডাউনওয়ার্ড স্লোপিং করে, অর্থাৎ ডিমান্ড কার্ভের মতো করে ফেলে, আবার ডিমান্ড কার্ভটাকে সাপ্লাই কার্ভের মতো বানায় ফেলে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে ডায়াগ্রামগুলো আঁকায়, কারণ ডায়াগ্রামগুলো খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট স্লাইড আমার প্রোডিউসার সারপ্লাস। কোশ্চেন করে দিন ম্যাডাম। সাপ্লাই বাড়লে ম্যাডাম প্রাইসটা কেন বাড়ে, এই জিনিসটা এখনো বুঝতেছি না। যেমন আমি দেখলাম যে এখন সাপ্লাই বাড়লে প্রাইস বাড়ে না, তো প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটা হচ্ছে প্রাইস, সাপ্লাই কোয়ান্টিটি সাপ্লাইটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, ঠিক আছে? কারণ তুমি প্রোডিউসার বা তুমি হলো সেলার, তুমি চিন্তা করো তুমি কখন সাপ্লাই বেশি দিবা, তুমি চিন্তা করো তুমি কখন সাপ্লাই বেশি দিবা। অবশ্যই যখন প্রাইস বেশি পাবা তখন তুমি সাপ্লাই বেশি দিবা। প্রাইস যখন কমে যাবে তুমি তখন সাপ্লাই দিবে না। তোমাকে বললামই তো, তুমি চিন্তা করো তুমি এখন প্রোডিউসার হিসাবে, আর তুমি যখন ডিমান্ড চ্যাপ্টার পড়বা তখন তুমি নিজেকে পুট করো কনজিউমার হিসাবে, ঠিক আছে? তাহলে দেখবো যে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রোডিউসার, আমি কি বোকা? আমি তো রেশনাল প্রোডিউসার। আমি চাইবো না কখনোই যে আমার লস হোক, এই কারণে আমি চাইবো যে যখন প্রাইসটা বেশি তখন আমি প্রোডাক্টটা সাপ্লাই দিব, যাতে আমার লাভটা বেশি হয়। এই কারণে প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে। ওকে, প্রোডিউসার সারপ্লাসটা কি? পরীক্ষায় তোমাদের যে ডায়াগ্রাম থেকে প্রোডিউসার এবং কনজিউমার সারপ্লাস বের করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম পাবা, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ডিমান্ড এবং সাপ্লাই যেখানে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ওকে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা প্রোডিউসার সারপ্লাস বের করি, অর্থাৎ অ্যাজ এ প্রোডিউসার আমরা যে দামটা ঠিক করে গেলাম যে এই দামে হলে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করব, মানে মিনিমাম এই দামের নিচে আমি বিক্রি করব না, এটা মার্জিন করা আছে তোমার যে তুমি এই দামে বিক্রি করবা, পিএম, সেই মার্জিনটা হচ্ছে তোমার পিএম। এই দামে হলে আমি বিক্রি করতে পারি, এ বলে আমি মার্কেটে প্রোডাক্ট নিয়ে গেলাম। বাট মার্কেটে প্রোডাক্টের ডিমান্ড দেখে দাম বাড়তে অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে মার্কেটে প্রাইস ডিটারমাইন্ড হয় ডিমান্ড এবং সাপ্লাই দ্বারা। তো মার্কেট প্রাইস ডিটারমাইন্ড হলো P1 এ, অর্থাৎ তুমি যে দামে বিক্রি করতে রাজি ছিলে এবং অ্যাকচুয়ালি যে দামে বিক্রি করলে, the difference between how much a person would be willing to accept for a given quantity for a good versus how much they can receive. সহজ কথায় হচ্ছে যে দাম, এই দুইটা ডিফারেন্সের যেটা সেটা হচ্ছে আমাদের প্রোডিউসার সারপ্লাস। এটাকে ম্যাথমেটিক্যালি বের করতে হবে। এটা বের করারও সেম ফর্মুলা, হাফ ইন্টু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ইন্টু চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ P1 আর PM এর যে ডিফারেন্স সেটা ইন্টু Q1, তার আগে এটা হাফ ছিল। এই দিয়ে আমরা প্রোডিউসার সারপ্লাস বের করতে পারি। এই গেল আমার স্লাইড। আমি তোমাদেরকে এখন ক্লাসরুমের কোড এবং ম্যাথের শিট সবগুলো সাপ্লাই করে দেব। ম্যাম, আমাদের থিওরি অফ প্রোডাকশন আর কস্টের উপর আরেকদিন ক্লাস দিলে ভালো হতো। ওকে, না যাই, কিন্তু ক্লাস তো অনেক বেশি হবে, কারণ হচ্ছে তোমাদের তো কেবল যদি আমি শুরু করি তাহলে এখন ধরো তো কতগুলো ক্লাস হবে তোমাদের। আজকে নিলাম ডিমান্ড সাপ্লাই, এরপরে হবে প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন, ইনফ্লেশন, মার্কেট, ন্যাশনাল ইনকাম তো নিচ্ছি যদিও, তারপরে ইকোনমিক গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তোমরা এতগুলা ক্লাস কি তোমাদের এই সেমিস্টারের মাঝখানে করতে পারবা? মিস এই রমজানের মধ্যে মিস, রমজানের মধ্যে? হ্যাঁ, নেওয়া যায়, রমজানের মধ্যে নেওয়া যায়। ম্যাডাম ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আগে একটু শেষ করে দিলে ভালো হয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট অধ্যায়গুলোই তো পড়াচ্ছি। দেখো আজকে চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে? আমি তো অনেকগুলো শুধুমাত্র তোমার পয়েন্টে নাম দিয়ে আসছি, তোমাদের তো এগুলোতে ইন ডিটেলস পড়তে হবে, ঠিক
আমি মোটামুটি ট্রাই করছি যে আবার শুধু থিওরি দিয়ে গেছি, ম্যাথ গুলো তো দেওয়াই নাই, ম্যাথ গুলো তোমাদের করতে হবে। ম্যাথ আমি শুধু শুধু এই মার্কেট প্রাইস বের করা, ইকুইলিব্রিয়াম বের করা, মার্কেট অ্যাডজাস্টমেন্ট কিভাবে করবা সেগুলোর শুধুমাত্র তোমার হচ্ছে দিছি, কিন্তু ইলাস্টিসিটির ম্যাথ গুলোর শিট করা হয় নাই আমার। ক্লাসে হলে আমি এক্সাম্পল দিয়ে করাইনি। এখানেও এক্সাম্পল দিয়েছি, তারপরেও বাকি যেগুলো ফর্মুলা দেওয়া আছে যেমন ইনকাম ইলাস্টিসিটি, ক্রস প্রাইস ইলাস্টিসিটি, এগুলো যে ফর্মুলা গুলো দেওয়া আছে সেগুলোর উপরে বেস করে তোমাদের যে পরীক্ষাটা নিছিলাম, সিটি নিছিলাম, সেখানে দেখবো যে এই টাইপের ম্যাথ ছিল, ঠিক আছে? ডিমান্ড সাপ্লাই উপরে তোমাদের ক্লাস টেস্ট নেওয়া আছে, সেখানে এই টাইপের ম্যাথ ছিল, তো ওই টাইপেরই ম্যাথ ম্যাডাম, আসতে পারে। যদি আপনি একটু খাতায় নোট করে যদি পিডিএফ বানিয়ে আমাদেরকে দেন, মানে ছবি তুলে, তাহলে মানে আমি তাড়াতাড়ি করা ইলাস্টিসিটির ম্যাথের শীট এখনো করি নাই। হ্যাঁ, ইলাস্টিসিটির ম্যাথের শীট আমি করি নাই, আমি করেই তোমাদেরকে দিয়ে দিব। আপাতত যেগুলো আছে সেগুলো দিয়ে দিই। আমি কিছু লিস্ট করে রাখছি যে আমি এই কাজগুলো করব, তো এগুলো এখনো বসি নাই, বসে তারপর এগুলো আমি করে তারপর তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো ততক্ষণে আমি তাহলে তোমাদেরকে ক্লাসরুমের কোডটা শেয়ার করে আমি মেল করে দিচ্ছি, তারপরে আমি ডকুমেন্টস গুলো সব ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম কি কি বই পড়তে হবে এই চ্যাপ্টারের? যাই হোক, বিরক্ত হইলা? ম্যাম ইকোনমিক্স পড়তে পড়তে কি বিরক্ত হয়ে গেল নাকি তোমরা সব? ম্যাম বইগুলোর নাম একটু তো- বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এসেনশিয়ালস অফ ইকোনমিক্স বইয়ের যেটা পিডিএফ আছে তোমাদের কাছে, ওখান থেকে পাবা। আর তার সাথে অ্যাড করো স্যামুয়েলসনের ইকোনমিক্স বইটা, ইকোনমিক্স স্যামুয়েলসন, পল স্যামুয়েলসন ইকোনমিক্স, যেমন এক্সটেনশন, কন্ট্রাকশন, ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ডিমান্ড, শুরুর দিকে সবগুলোই ওখান থেকেই পড়ানো। কেকে ডুয়েটের বই থেকে ওখানটা পড়ানো আছে, মডার্ন ইকোনমিক্স কেকে ডুয়েট, ওখান থেকে ওখানটা পড়ানো আছে। আর একটা হচ্ছে তোমার এসেনশিয়ালস অফ ইকোনমিক্স, আর এই তিনটা বই থেকেই মোটামুটি সবগুলাই পেয়ে যাবা। ম্যাথ স্যামুয়েলসনের বইয়ে দেখবা যে চ্যাপ্টার শেষে ইলাস্ট্রিসিটি চ্যাপ্টার শেষে ম্যাথ দেওয়া আছে, ওখান থেকে একটু প্র্যাকটিস করতে পারো। ম্যাথ গুলার অ্যান্সার যেগুলো কি দেওয়া, দেখতে অ্যান্সার গুলো কি পাওয়া যাবে ওখানে কোনো অ্যান্সার বইয়ে? দেওয়া নাই, না ওখানে অ্যান্সার দেওয়া নাই, স্যামুয়েলসনের বইয়ের কোনো অ্যান্সার দেওয়া নাই। শুধু এসেনশিয়ালস অফ ইকোনমিক্স বইটাতে কিছু কিছু জায়গায় ওরা অ্যান্সার গুলো করে দিচ্ছে, একটা দুইটা করে ম্যাথ করে দিচ্ছে, বাকিগুলো প্র্যাকটিস করতে দিচ্ছে। মানে যেগুলো মনে হয়েছে যে কেউ করতে পারবে না সেগুলো ওরা করে দিচ্ছে, বাকিগুলো আর করে নাই। আচ্ছা, আমি Ma'am, ম্যাথের একটা শীট দিচ্ছি, এগুলো করতে থাকো তো, তারপরে দেখছি। আমি কি ম্যাথের শীট দিছিলাম তোমাদের এর আগে, বা কটা ম্যাডাম দিছে? ন্যাশনাল এই ইনকাম শীটটা মনে দিছিলেন একটার উপর। এই শীটটা কনার কাছে আছে। আমি যখন শীট রেডি করি তারপরে আমি কনাকে দিছিলাম, মানে এটা বলার জন্য যে আমি এই প্যাটার্নে পড়াই, তো তবে আমি আমার ইকুইপমেন্টস গুলা কনাকে অনেক আগে দিছিলাম, তো শেয়ার করার কথা। কারণ অনেক সময় হয় কি না যে কোশ্চেন আমরা দুজন কম্বাইন্ডলি করি, তো তখন সেই ক্ষেত্রে মুশকিল হয়, ঠিক আছে? কে কি পড়ে না পড়ে, পড়ানোর প্যাটার্ন গুলো না জানা থাকলে মুশকিল হয়ে যায়। এই কারণে আমি ট্রাই করি যে আমি যেভাবে পড়াই আমার কাউন্টার পার্ট যাই থাকে তাকে আমি আমার পড়ানোর প্যাটার্নটা দেখাই দিই যে আমি এইভাবে পড়াই। ম্যাথ থাকলে ম্যাথের শীট টিট গুলো সবই সাপ্লাই দিয়ে দিই। আর তোমাদের কাছে এক মিনিট, তোমাদের আগের ব্যাচের সিআর এর নাম কি ছিল? বোধ ভাই। হ্যাঁ, ওদের কাছে তুমি এমনিতে ইয়ারগুলো পাবা, ক্লাস লেকচার গুলো যেগুলো আমরা একদম ক্লাসে পড়াইছি। যেহেতু গত 6 বছর ধরে মেকানিক্যাল আমি ছাড়া কেউ ক্লাস, সরি 6 বছর না, মাঝখানে 1 বছর ব্যাগ, আমার 7 বছর হলো রুয়েটে, তার মধ্যে 1 বছর শুধু আমি মেকানিক্যালে ক্লাস নিই নাই, বাকি প্রত্যেক বছর অর্থাৎ গত 6 বছর ধরে আমিই ক্লাস নিয়েছি। এই ব্যাচটা তোমাদের ব্যাচটাকে শুধুমাত্র কোনাকে দিছিলাম, যে একটা না অনেকদিন হয়ে গেছে এক ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি, তার জন্য তো ম্যাডামদের বদলে তো আবার আমাকেই নিতে হচ্ছে ঘুরে, দেখো এটাই। তো তোমরা ওদের কাছ থেকেও কিছুটা হেল্প যদি চাও তাহলে পেতে পারো, ওদের কাছেও পেতে পারো, আমি দিয়ে দিচ্ছি। এমনি আমার কাছে যা যা আছে সেগুলো আমি ইকুইপমেন্টস গুলো সব তোমাদেরকে ক্লাসরুমে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ম্যাম আচ্ছা, আপনি স্লাইড পড়ানোর মধ্যে একটা যে বইয়ের ছবি ওটা দেখালেন, কে কে ডুয়েটের বই থেকে ছিল, কে কে ডুয়েটের বই, ওটার কি পিডিএফ হবে? কে কে ডুয়েটের বইয়ের পিডিএফটা আছে মনে হয় আমার কাছে। আচ্ছা, আমি দেখছি, যদি থাকে তাহলে আমি এটা শেয়ার করে নেবো।
যত সম্ভব কি করি এটা বইয়ের পিডিএফ আসছে আমার কাছে এখন আমার ল্যাপটপে আছে না অফিসের কম্পিউটার আছে সেটা আমার মনে নেই ঠিক আছে যেখানে থাকুক আমি শেয়ার করে নেব অফিসে তো যাচ্ছি একদিন দুই দিন পর পর যাচ্ছি তো আমি শেয়ার করে দেবো ওকে তাহলে আর কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার রিলেটেড নাই তাহলে ঠিক আছে আজকে শোনো আমি যদি অ্যাটেন্ডেন্স দিই অনেক স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স পাবে না এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছি না ওকে আল্লাহ হাফেজ নেক্সট ক্লাস দেখা যাবে কবে না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম